আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের একটা সচেতনমূলক ভিডিও করে দিই। সে ভিডিওটা হলো গার্মেন্টসের কিউসি কোয়ালিটি সম্পর্কে আপনাদের অনেকের অনেক কিছু জানার প্রয়োজন আছে। এই ভিডিওটা হচ্ছে আপনার শুধুমাত্র ক্রেতাদের জন্য। ব্যবসায়ীরাও দেখবেন, ব্যবসায়ীরাও উপকৃত হবেন, ব্যবসায়ীরাও আপনার এখান থেকে ব্যবসার পলিসি সব কিছু চেঞ্জ হবে। বাট বিষয়টা হলো যে ক্রেতাদের জন্য সারা বাংলাদেশে কাপড়ের ব্যবসা এই ভিডিওটা চেঞ্জ করে দিবে। যেমন প্রায় 1400 থেকে 1600 ভিডিও করে সারা বাংলাদেশে গত 4 বছরে শুধু বাংলাদেশে না, বিদেশেও প্রবাসীদের থেকে শুরু করে ফরেনারদের থেকে শুরু করে অসংখ্য মানুষের কাপড়ের ব্যবসার সচেতনতা তৈরি করে দিছি। মানে কাপড়ের যুগটাকে বদলায় দিছি। গতানুগতিক বিভিন্ন জায়গা থেকে কাপড় কিনে এনে কাপড়ের দোকানদার হওয়া, এই ব্যবসা থেকে অনেক মানুষ বের হয়ে গেছে। এখন মানুষ কোয়ালিটি ছাড়া কোনো কিছু ধরতে চায় না। এবং কোশ্চেন হলো, মানুষের কি টাকা আছে যে দামি মাল কিনবে? অবশ্যই টাকা আছে, হয়তো বা জুবাইদ ভাইয়ের নাই অথবা আপনার নাই, কিন্তু মানুষের টাকা আছে, যার কারণে তো রাস্তায় এত গাড়ি চলতেছে, ঘরের খেয়ে বোনের মহিষ তাড়াচ্ছে, লাফালাফি ঝাপাঝাপি সব চলতেছে সমাজে। অর্থাৎ মানুষের টাকা আছে। এটা প্রমাণ করে মানুষের টাকা আছে। এটা কোনো রাজনৈতিক বক্তৃতা নেই যে অমুক দল, আমার দল ক্ষমতায় আছে বলে দেশ উন্নত হচ্ছে। নো, আমি জুবায়েদ ভাই কারো ধার ধারি না। আমি জুবায়েদ ভাই যা বলি মন খুলে বলি, নিজের মতো করে স্বাধীন করে বলি। সবাইকে সম্মান করি, দল বলেন, গোষ্ঠী বলেন, ধর্ম বলেন, সবাইকে তার মতো করে সম্মান করি, যদি কিনা সে সেটার যোগ্য হয়। তো গার্মেন্টসের কোয়ালিটি বোঝানোর আগেই আমি শুরুতে 2-4টা কথা আপনাদের বলে নিচ্ছি। হয়তোবা কথার মধ্যে কোনো রসকস পাবেন না, বাট একটা যুগ বদলায় যাবে। কাপড়ের ব্যবসা নিয়ে যারা দেশে এবং বিদেশে কাজ করতে চান, একটা যুগ বদলায় যাবে। আপনাদের সবসময় একটা জিনিস হয় কি, যে আপনাদের যে একটা ঘটনা ঘটে, এই গল্পটা বোধহয় বলছিলাম, নিজের জীবনের গল্প। যে আমার যখন বিয়ের শখ হইল গ্রাজুয়েশন শেষে, তো তখন আমি যে মেয়েকে পছন্দ করলাম, আমার বাবা তার সাথে কথা বলে বলল, মামুনি তুমি কি হইতে চাও? বললো যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করছি, আমি জুবাইদের সঙ্গে পড়াশুনো করি, তো জীবনে একবারই দেখা হয়েছে 4 বছর আগে, তো এখন তো কি করতে চাও তুমি? তো বলছে যে আমি প্রাইমারি স্কুলের যদি একটা টিচার হইতে পারি, সরকারি চাকরি, তাহলে তো আলহামদুলিল্লাহ। তো সুন্দর করে কথাটা তো বলে আব্বু তাকে দোয়া করে দিল। একদম জীবনের গল্প বলতেছি, হয়তোবা আপনার ভাবিও গল্পগুলো জানে না। জীবনের গল্প আজকে বলতেছি আপনাদের, মন দিয়ে শুনেন। তো এরপরে আমার বাবা কথাটা বলে ফোনটা রেখে দিয়ে আমাকে বলছে, বাবা, যে মেয়ের চোখই নিচে, তার পেটের বাচ্চার চোখও নিচে হবে। মেয়ে পড়াশুনো করে তার উচিত ছিল সে সফটওয়্যার কোম্পানির মালিক হবে, অথবা বিদেশে বড় কোম্পানিতে জব করবে, দেশে বড় কোম্পানিতে জব করবে। তার চিন্তা চেতনা আরো উপরের দিকে, মানে চোখ উপরের দিকে থাকার কথা ছিল, তার চোখই তো নিচের দিকে। তার কনফিডেন্সের অভাব, তার চিন্তা শক্তির অভাব। তো এইটাতে আমি সন্তুষ্ট না। বাট সে খুব শালীন এবং ভদ্র এবং খুব মার্জিত, তার জন্য আমি দোয়া করি যেন তার জীবনে ভালো কিছু হয়। তো আমার তাৎক্ষণিকভাবে যে প্রেম তো বুঝেন, একটু কষ্ট লাগলো, জিদ হইলো, এরপরে জিদ করে আরেক জায়গায় বিয়ে করলাম। তো জীবনের সুখ দুঃখ সবকিছু আল্লাহর হাতে, এবং আমরাও ভুল করি, আমাদেরও হাতে অনেকটা। বাট এখান থেকে কথাটা কি বুঝতে পারছেন? আমার বাবাকে সবাই খুলনা বাগেটের খান সাহেব বলতো, এক নামে ভয় পাইতো, অথবা সম্মানও করতো। বাট তার চিন্তা চেতনা কি, অর্থাৎ আগের কালের অশিক্ষিত মানুষের চিন্তাও কোন লেভেলের, আর এখন আমাদের চিন্তা ভাবনাগুলো কোন লেভেলের, লেভেলটা বুঝতে হবে। ম্যাচুরিটি, পার্সোনালিটি, সেন্স, এগুলো বুঝতে হবে। আমাদের দেশে এখন খালি প্রেম করে, খালি বাচ্চাই পয়দা করে, পারলে আবার অ্যাবর্শন করে আর এক জায়গায় ব্যাগে চলে যায় ফেলায় রেখে রাস্তার মধ্যে। দেখেন না রাস্তার মধ্যে কত শিশু বাচ্চা ডাস্টবিনে পাওয়া যায়? তা আমাদের দেশে হচ্ছে আমরা পুরুষ মানুষদের ব্যক্তিত্ব এরকম নামছে, কিন্তু আমাদের বাপদাদারা চাচাদের ব্যক্তিত্ব অন্য রকমের ব্যক্তিত্ব ছিল, হয় আমার নয় আপনার, অথবা আপনাদের।
নিজের বাপদাদার শরীরের গঠন থেকে শুরু করে গলার ভয়েস থেকে শুরু করে তার বসার স্টাইল, তার হাত রাখার স্টাইল, তার তাকানোর স্টাইল সবকিছু দেখলে বুঝতে পারবেন নিজেকে যতটা স্মার্ট, জ্ঞানী, সার্টিফাইড মনে করেন, আপনার বাবার একটা পায়ের পশমের যোগ্য আপনি হন নাই, আপনার দাদার একটা পায়ের পশমের যোগ্য আপনি হন নাই, কিন্তু আপনার কিন্তু সার্টিফিকেট হয়েছে। আর এটা হন নাই এই কারণেই যে আপনার শুধু শিক্ষা হয়েছে, মানবতা হয় নাই, জ্ঞান হয় নাই, ম্যাচুরিটি হয় নাই, ব্যক্তিত্ব বোধ হয় নাই। আর এটা হচ্ছে প্রবলেম, যার কারণে আপনি এখন খারাপ আছেন। যেমন আমার বাবার একটা পায়ের পশমের যোগ্য আমি হই নাই বলে বাবার মতো আমি ভালো নাই। একদম সহজ কথা। এখানে রং ঢঙের কিছু নাই, এখানে দাম্ভিকতার কিছু নাই, এখানে কেসে মুই যে কি হনু রে অথবা মুই যে কত কিছু রে, এত কিছুর কোনো সুযোগই নাই। যেটা জেনুইন কথা সেটা বলতে হবে, শুনতে হবে, বুঝতে হবে এবং নিজেকে রিভাইজ করার চেষ্টা করতে হবে, ব্যক্তিত্ববান হইতে হবে। আজকে বঙ্গবন্ধু যে বাংলাদেশের যে স্বাধীনতার যে ভাষণ দিছিল, উনার গলার ভয়েস যদি এমন হইতো, তোমাদের যার যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়ো, উনি যদি এই ভাষায় যদি কথা বলতো, জীবনে ওই যুদ্ধে সবাই ঝাঁপায় পড়তো না। ওনার গলার ভয়েসে, অ্যাটিচিউডে, লিডারশিপে মানুষ ঝাঁপায় পড়ছিল। এখন বলতে পারেন যে বঙ্গবন্ধুকে তো বর্তমানে স্বৈরাচার বলা হচ্ছে, সেটা রাজনৈতিক বিষয়, সেটা আমার বিষয় না। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে কি কারণে মানুষ লিডার হয়, কি কারণে মানুষ ব্যক্তিত্ববান হয়, কি কারণে মানুষের একজনের কথায় 10 জন কোন একটা কাজ করে অথবা তার ফলোয়ার হয়। আমাদের দেশে সুন্দরী সেমরিরা জামা কাপড় অর্ধেক খুলে একটুখানি টিকটকে নাচ দিলেই ওই যে লাইকটা দিলেন, এর মনে হচ্ছে আপনি ফলোয়ার। এখন ওই মহিলা অথবা ওই সেমরি অথবা ওই বুড়ো ডিভোর্সি পাওয়া অথবা ডিভোর্স নিয়ে মনে করেন রাস্তার বেশ্যায় ঘুরে বেড়ানো ওই মহিলা দেখতেছে আমার বিশাল ফ্যান ফলোয়ার, মুই যে কি হনুরে। বেসিক্যালি সে বুঝতেছে না তাকে বাজার রে বলা হচ্ছে, বাজার রে মানে বাজারে, অর্থাৎ সুন্দর পতিত অথবা পতিতা। এই যে ফ্যান ফলোয়ার, এই ফ্যান ফলোয়ার আপনার লাইফ তৈরি করবে না, আপনাকে শকুনের মতো ছিঁড়ে খাবে। এখন দেখতেছেন না যারা ওই যে বিভিন্ন অর্নামেন্টস টেন্স পরে টোরে নাচা গাওয়া কত কিছু করছে অনলাইনে এক রাজনৈতিক আমলে, এখন ওই বউয়ের অর্নামেন্টস ধরে জামাইরে খুঁজে বের করে কেসে হামলা চলতেছে। তো অনেক কিছু আপনার করতে হয় না, অনেক কিছু দেখাইতে হয় না, অনেক কিছু বোঝাইতে হয় না, অনেক কিছু না দেখানোই ব্যক্তিত্ব, অনেক কিছু না বলাই ব্যক্তিত্ব। তা এখন এই যে পচা কথাগুলো আপনাদের বলছি শুধু একটা জিনিস বোঝানোর জন্য যে আপনার ব্যক্তিত্ব বোধ, জ্ঞান, সহন ক্ষমতা, চিন্তা শক্তি এগুলোই আপনাকে আপনার লাইফে সাকসেসফুল করবে। কারণ রাজনৈতিক এখন এমন একটা ঘটনা রাষ্ট্রের মধ্যে চলতেছে, অনেক বড় বড় টকশোর ব্যক্তিরাও কথা বলতেও দ্বিধাবোধ করতেছে যে কোন কথা বলবো, 2 দিন পরে কোন দল ক্ষমতায় আসবে, তখন আবার কোন বিপদে পড়বো। তাহলে সেফ সাইডে পারলে ওই সম্রাট শাহজাহানের কবিতা বলা শুরু করি অথবা জীবনী নিয়ে আলোচনা করা শুরু করে দিই, কিন্তু রাজনীতিতে টাচ করতে চাচ্ছে না। তো ব্যবসায়ীরা কেমন আছে আর ব্যবসায়ীদের পরিবার কেমন আছে এটা সরকার বোঝার ক্ষমতা নাই, সাধারণ মানুষেরও বোঝার ক্ষমতা নাই। ব্যবসায়ী কতজনের কাছে টাকা আটকাইছে, কতজনের হাত পাও ধরতেছে যে আমারে 10 টাকা না পারো 1 টাকা দাও, কিছু খেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খেয়ে বাঁচি, কারণ আমি না খেয়েও পানি খেয়ে থাকতে পারছি। কিন্তু বাচ্চা যখন বলছে বাবা ক্ষুধা লাগছে, তখন বাবার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আর ঘরের মধ্যে বউ বলতেছে বিয়ে করছো না, তোমাকে দিতে হবে না, আর দিতে না পারলে আর এক জায়গায় বন্ধুর সাথে ঘুরে বেড়াচ্ছে। তো পুরুষ হয়ে জন্মাইছেন মানে বাংলা কথা বর্তমান সমাজে এবং বর্তমান সময়ে নিজেকে আয়নার সামনে দাঁড়ালে কুত্তা মনে হয়, মানুষ মনে হয় না। যে আমি দেবকোর থেকে যতক্ষণ পারছি ততক্ষণ দিছি, এখন আমার বিপদ, তাহলে আমার বিপদে আমার খরচ সবকিছু কমায় নিয়ে আসতে হবে, আমার জীবন ছোট করে নিয়ে আসতে হবে। আবার যখন সুসময় আসবে, কারণ খারাপ দিন সবসময় থাকে না, ভালো দিন যেমন সবসময় থাকে না, জীবনে ঝড় আসে তেমন খারাপ দিন সবসময় থাকে না। বিশ্বাস না হয় একটা উদাহরণই বলি, এই যে মঞ্জুরুল ইসলাম বাংলাদেশের টপ লেভেলের FCMA, তার বায়োডাটাই 32 পৃষ্ঠা। আমাকে আপন ভাগ্নের থেকেও বেশি ভালোবাসে, কারণ আমার বন্ধুর মামা।
তা আমার বন্ধুকে যেটুকুন ভালোবাসে ওরে তো পারলে লাথি চড়ে করে রাখে, আমাকে বেশি ভালোবাসে এবং আমার জীবনও সে তৈরি করে দিছে। বলতে গেলে এক উপরে আল্লাহ, সে আমাকে আমার জীবন তৈরি করছে। আজকে আপনাদের সঙ্গে যে কথাগুলো আমি বলি, অসংখ্য লাথি চড় ঘাই গুতা খাইতে খাইতে আমি এত দূর আসছি। তবে শুধু একটা জিনিসই ছিল, ছোটবেলায় সবাই আমাকে বাবার নামে বলতো, খান সাহেবের ছেলে। কিন্তু মানুষ যেন আমাকে আমার নাম ধরে যেন ডাকে, শুধু এই জেদের কারণে পরিবার আত্মীয় স্বজন সবার থেকে আমি ডিটাচড। মানে কে দাওয়াত দিলে পারলে আমি যাইতে চাই না। আমি চাই আমার ছোট্ট একটা পরিচয় তৈরি হোক, আমার নামটা মানুষ জানুক, তারপরেই বুঝতে পারবো না এই পৃথিবীতে। এই সাপোজ আমার নিকনেম সুমন, যেটা কেউ জানে না, নর্মালি জোবায়েদ নামে সবাই চিনে আমাকে, অফিসিয়াল নামে অথবা এনআইডির নামে। তো এই জোবায়েদ নামে যেন মানুষ আমাকে চিনে, কারণ আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার কাছে যাব সেই ভিআইপি। বাপের বংশে ৭৬টা আছে, একটাও ভিআইপি ছাড়া কিছু না। মার বংশে ৭২টা, ৭৩টা, একটা মারা গেছে, ৭৩টা। তো একটা বংশে যখন ১৪০টা ৩০টা যখন ভিআইপি থাকে, আপনার একটা চেয়ারম্যানের সামসা হয়ে অথবা একটা ওই কি বলে এয়ারপোর্টে একটা আপনার ওই কাস্টমস কমিশনারের একটা পিওন ১০০ কোটি টাকার মালিক হয়ে যান। আমি কি পারতাম না? দেখছেন না মোটরসাইকেলে কেমনে কার্টুন টানি, কেমনে ফেব্রিক্স টানি, কেমনে কুত্তার মতো পরিশ্রম করি। শুধুমাত্র আমার মধ্যে যেন দাম্ভিকতা তৈরি না হয়, আমার যেন কোনো জায়গাতে হাত পেতে বড় হইতে না হয়। দেখি এই পৃথিবীতে আমি আমার যোগ্যতায় কতটুকুন কি করতে পারি, সৎভাবে পবিত্রভাবে। কোন কোম্পানি, কোন ব্যক্তি পৃথিবীতে নিজের দুর্নাম করছে দেখছেন? বরঞ্চ দুর্নাম সহ্য করতে পারে না, কুৎসা সহ্য করতে পারে না। আর আমি আমার কোম্পানি থেকে কখন খেয়ে আসি, কখন না খেয়ে আসি, কখন কোন বিপদে পড়ছি সব আপনাদের বলে দিই। ভালো লাগলে চলেন, ভালো না লাগলে চলেন না। কারণ প্রতিটা মানুষের মধ্যে একটা কুকুর থাকে আর একটা কবুতর থাকে। এখন আমাদের সমাজে কথার কথা, যখন প্রেম করেন তখন সবাই কবুতরকে দেখায়, যখন বিয়ে শাদীর অনুষ্ঠান করেন সবাই কবুতরকে দেখায়। এই কবুতর দেখার পরে যখন যে লাস্টে কুকুরটা দেখা যায় তখন ওই সংসারটা দ্রুত ভেঙে যায়। আর এখন যে অবস্থা হয়েছে, বাপ মা বিয়ে দেওয়ার সময় চিন্তা করে যে আপাতত ওই রূপার উপরে গোল্ডের প্রলেপ দিয়া অর্নামেন্টস দিয়ে বিয়ে দিয়ে দিই, যদি ২ বছর টেকে, যদি বাচ্চা কাচ্চা চলে আসে, যদি টিকে যায়, তারপরে দরকার ১০ লাখ টাকার গহনা দিবানি। কিন্তু যদি না টেকে তাহলে তো ১০ লাখ টাকাই শেষ, জীবনের শেষ পেনশনের টাকা শেষ, ছেলের সংসারও শেষ, মেয়ের সংসারও শেষ, নিজের পেনশনের টাকাও শেষ। তাহলে এরকম বিয়ে ছেলে মেয়েরে দেব না আমরা। সমাজ এখন এই জায়গায় চলে আসছে, এতটা বাস্তববাদী এবং এতটা কঠিন হয়ে গেছে, কারণ বাবা মাই দেখতেছে ছেলে মেয়ের মধ্যে ম্যাচুরিটি নাই। আর বিয়ে হচ্ছে কেমনে? বিয়ে হচ্ছে আপনার ওই মামা চাচা খালা জজ ব্যারিস্টার কে কোথায় আছে। আরে ভাই, বিপদে পড়লে তারা উল্টে যখন দেখতে আসে, উল্টে তারে ১০,০০০ টাকার বাজার করে খাওয়ানো লাগে, ১ টাকার তো সহযোগিতা করে না। করে না। তাহলে ওই যে ইসলামে একটা কথা বলা আছে, ইয়ানফসি। ওই বাইরের সবকিছু দেখে আপনার চিন্তা করার দরকার নাই যে আপনি অনেক সুখী হবেন, ভালো থাকবেন। এই যে অপ্রয়োজনীয় কথাগুলো বলতেছি, একটা গার্মেন্টস এর কিউসি শেখাতে, আমার সব ভিডিওতে দেখছেন আমি শুধু গার্মেন্টস আপনাদের শেখাই না, গার্মেন্টস এর সাথে সাথে আপনাদের জীবনের ভুলগুলো শেখায় দিই। তো বারবার আমি রিপিট করে বলতেছি, এখনো বলি, ভবিষ্যতেও বলবো, মৃত্যুর আগ দিন পর্যন্ত বলবো, জীবনে একটা মানুষ খালি উন্নতি করতে পারবেন না, যে হচ্ছে খুঁতখুঁতে মানুষ, প্রচন্ড পরিমাণ খুঁতখুঁতে মানুষ, কিন্তু সামর্থ্য কম। তার সামর্থ্য আরো কমতে থাকবে, ১০ জায়গায় যে লাথি চড় খাবেন এবং দৌড়ের পরে থাকবেন এবং কোনো কিছুতে ভালো করতে পারবেন, এবং জীবনে খালি আপনার ট্র্যাক চেঞ্জ হইতে থাকবে। ট্র্যাক চেঞ্জ মানে কি? আপনার বিষয়বস্তু চেঞ্জ। আজকে লেবুর ব্যবসা, কালকে কলার ব্যবসা, তারপরের দিন ম্যান পাওয়ারের ব্যবসা, তারপরের দিন আইটির ব্যবসা, তারপরের দিন ঘোড়ার ডিমের ব্যবসা, তারপরের দিন ঘোড়ার ডিমের চাকরি। খালি আপনার চেঞ্জ হইতে থাকবে, পারলে বউও চেঞ্জ হইতে থাকবে। শুধু বাপ মারে চেঞ্জ করা গেলে ওরাও চেঞ্জ করে ফেলতেন। জীবনে যদি পুরুষ মানুষ যদি হইতে চান, অথবা নারী হন পুরুষ হন, যদি ব্যবসায়ী যদি হইতে চান, তাহলে আপনাকে খুঁতখুঁতানি বাদ দিতে হবে। যেমন দেখেন সমাজে যে মহিলাগুলো একবার মনে করেন ওই যুক্তি তর্ক, এই হয়েছে কেন, ওই হয়েছে কেন, মানে জ্ঞান জ্ঞানানি করতে 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 বাপ মা ভাই বোন সবকিছু ধ্বংস করে দিয়ে লাস্টে নিজের কপাল পুড়ায় বাপের বাড়ি যে পড়ে থাকে ডিভোর্স নিয়ে, গলা ধাক্কা খেয়ে খয়রাতি হয়ে বসে থাকে।
এই বেটিরেও যদি কথার কথা আপনি পান আর যদি প্রেম করতে চান, দেখবেন যে সে কত কিছু চিন্তা করে, যে তোমার বাড়ি গাড়ি কি আছে, তোমার বউ আছে কিনা, তোমার অমুক আছে কিনা, তমুক আছে কিনা। আরে ওই জায়গায় আমি থাকলে আমি কি করতাম, আমি তো সামর্থ্যবান একটা ধরতাম, ধরে তার সাথে প্রেম করে তার সাথে ভেগে যেতাম, করতাম তোর বউ বাচ্চা কোন জায়গা কি আছে থাক, তুই খালি আমার নামে কিছু একটু লিয়ে দিস, বাড়ি গাড়ি অথবা একটা ফ্ল্যাট অথবা একটা জমি লিখে দিস, অথবা একটা টিন শেড ঘর লিয়ে দিস, যাতে আমার একটা নিজের একটা আস্থানা হয়, নিজের একটা ভবিষ্যৎ হয়, আর আমার ছোট একটা কাপড়ের দোকান অথবা একটা ডিপার্টমেন্ট স্টল দিয়ে দিস। এরপরে তুই কার সাথে শুয়ে থাকবি, তুই কার সাথে নাচবি আমার দেখার বিষয় না। বাট আমার লাইফটা ধ্বংস হয়ে জিরোতে নামছে, আমাকে ঘুরে দাঁড়াইতে হবে। কিন্তু দেখবেন এইসব মহিলারা আবার প্রেম করতে গেলে তার খুঁতখুঁতানি আরো 10 গুণ, সাথে আবার ধর্ম। কথা বুঝতে পারছেন? তাহলে জীবন হচ্ছে একটা গেম, যত আটকাইতে থাকবেন তত ব্রেন চালাইতে হবে, এবং তত একরোখা হইতে হবে। একরোখা মানে আমি যে ডিসিশনটা নিচ্ছি, এই ডিসিশনটা 10 জায়গাতে ধাক্কা খেয়ে গুতা খেয়ে বুঝলাম, এখন আমাকে এরকম একটা ডিসিশনে চলতে হবে। আর সেকেন্ড থিং হচ্ছে সহমর্মিতা, অর্থাৎ আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো আপনি তর্ক করে যুক্তি করে লাফায় ঝাপায় জীবনে কোনোদিন কোনো কিছুর সমাধান পাবেন না। যত আপনি লাফা ঝাপা দৌড় ঝাঁপ হন ত্যান যা করতে চান না কেন, তত আপনি বিপদে পড়বেন এবং ফাইনালি আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা আমি বললাম, পারলে গীতা, বাইবেল, কোরআন সবকিছুর মধ্যে লিখে রাখেন। কি কারণে? কারণটা হলো এই সাউথ এশিয়ার রাষ্ট্রগুলোতে আইন এবং বিচার ব্যবস্থা সঠিক না, শুধু এই কারণে। এখন বলে যেখানে যে পরিবেশে আছেন সেখানে সেই পরিবেশেই আপনাকে বেঁচে থাকার যোগ্যতা অর্জন করতে হবে। তাছাড়া ওই আপনি খুব মডার্ন হবেন আর রাস্তার পাশে বসে সালা দিয়া হোটেলে যেয়ে বলবেন যে ফিল্টার পানি দাও, কোনো লাভ নাই। আপনি যার মধ্যে আছেন প্রতিদিন যদি ধুলাবালির মধ্যে চলাচল করেন, ধুলাবালি খাওয়ার অভ্যাস করতে হবে, তাছাড়া বাঁচতে পারবেন না। তো এই যে বিক্ষিপ্ত ঘটনাগুলো আপনাদের আমি বললাম, এটা বলার মেইন কারণটা হলো যে কাপড়ের ব্যবসাতে আমরা আস্তে আস্তে কোয়ালিটি এবং আরো কয়েকটা ম্যাচিউর কথা নিয়ে আপনাদের কথা বলে দিচ্ছি। শুরুতে এই কথাগুলো বলা, বিক্ষিপ্ত কথাগুলো বলা প্রচন্ড গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো আপনার ব্রেনকে উন্মুক্ত করবে। আপনার পুঁথিগত বিদ্যা, তারপরে ইউটিউবের যত যে ভোগীযোগী ভিডিও দেখেন, রাতারাতি কোটিপতি হয়ে যান, এই গোড়ার ডিম টিম সব ব্রেন থেকে বের করবেন। সুন্দর সুন্দর থাম্বল দেখেই এমনি লাফায় পড়েন, কিন্তু কিছু তো শিখতে পারেন না। আপনার মোবাইলের ডাটা যায়, আপনার টাকা যায়, আপনার সময় যায়, কিছু জীবনে তৈরি হয় না। এইসব দেখা বন্ধ করে দেন, থাম্বল দেখে লাফায় পড়ার দরকার নাই। এরপর বাস্তব আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং বাস্তবের সাথে আপনাকে চলতে হবে। তাছাড়া বর্তমানে আপনার টিকে থাকার কোনো সুযোগ নাই। বাইরে যাদের দেখতেছেন অনেক ভালো আছে, তার ভিতরে একদিন পরিচয় হন, তৃতীয় দিন যে দেখবেন তার জীবন কত জায়গায় আটকে আছে, কত তার ব্যাংক আছে, কত তার পাওনাদার আছে, কত তার প্যারা আছে, কত তার সংসারের অশান্তি আছে। বাইরের মেকআপ দেখে বুঝবেন না। কেউ বলে না, বললে চিন্তা করে ব্যক্তিত্ব নষ্ট হবে, ব্যবসা নষ্ট হবে, মানুষকে দেখাইতে হবে যে মুই যে কি হুনুরে, আমি যেন কত ভালো আছি, আমার সাথে চললে কত যেন তুমিও ভালো থাকবা। বাট বাস্তবতা সবাই বলে না। বাস্তবতা হলো বাংলাদেশে গার্মেন্টসেরই 90% গার্মেন্টসই ধ্বংস হয়ে গেছে। এই গুলশান এক একটা বাইং হাউস আছে 600-র উপরে আপনার খালি আপনার মার্চেন্ডাইজার টপ লেভেলের, বাথরুমে পর্যন্ত 21 ডিগ্রি টেম্পারেচার মিটার বসানো। তারা চায়না কোম্পানি, চায়না থেকে অর্ডার দিচ্ছে, মালিকে অর্ডার দিচ্ছে, সারা বিশ্বে তাদের শোরুম। বাংলাদেশে ফ্যাক্টরি ভাড়া করছে, সেই ফ্যাক্টরিতে নিজেরা খালি কাজ করে নিজেদের মাল বানায় নিয়ে চলে যাবে। তাই বলতেছে প্রতি মাসে 3-4 কোটি টাকা লসে আছি। বাংলাদেশে 3 বছরে কত কোটি যে লস গেছে, পাগল হয়ে যাচ্ছি, বাংলাদেশ থেকে বেরিয়ে যাব। যারা বিদেশে মনে করেন যে ওই একটা ভাই আছে অথবা 2টা ভাই আছে, 10টা শোরুম আছে, ওই দেশে ভাই টাকা পাঠাচ্ছে, বাংলাদেশে গার্মেন্টসে অন্য ভাই থেকে প্রোডাকশন করতেছে আর নিজের বাইরে মাল পাঠাচ্ছে, শুধুমাত্র সেই গার্মেন্টস গুলো টিকে আছে। লিয়াজো অফিস, ফরেন বায়ার, 2 বন্ধু, বেস্ট ফ্রেন্ড, বন্ধুতে মাল অর্ডার দিচ্ছে, এখানে থেকে মাল বানায় দিচ্ছে।
কিন্তু বর্তমানে বায়ার, নতুন বায়ার ধরে তার সাথে প্রাইস কোটেশন দিয়ে তার কাছ থেকে কাজ এনে সময় মতো কাজ ডেলিভারি দিয়ে ফ্যাক্টরি বাঁচায় রাখবে, এরকম কোনো বাপের বেটা বর্তমান সমাজে বাংলাদেশে নাই। বেশিরভাগ গার্মেন্টস মালিকই তলে তলে জমি জমা বেচে, ব্যবসা বেচে খাওয়া শেষ, বউ বাচ্চা শুদ্ধ দেশের বাইরে পাঠানো শেষ, আর বসে আছে খালি বড় কোনো অর্ডারের টাকা যদি পায় 1 কোটি 10 কোটির এলসি, ওই ব্যাংকের ম্যানেজারে করে টাকা ঘুষ খায় দিয়ে এলসি এনক্যাশমেন্ট করে, মানে এলসি ডাইরেক্ট ক্যাশ বানায়, ও সারা জীবনের জন্য ফাটিয়ে বেরিয়ে চলে যাবে। পাটের জগতে যেমন বেরিয়ে গেছিল, গার্মেন্টসের জগতে অলরেডি বের হয়ে গেছে, 70% বের হয়ে গেছে। টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত যান, রাস্তার 2 সাইডে একটা পাঠাও নিয়ে যাবেন, গাড়ির মধ্যে বসলে তো কিছু দেখা যায় না, আতলেটায় ট্রাকের উপরে করে যাবেন, আর 2 সাইডে তাকাইতে থাকবেন, দেখবেন কি পরিমাণ গার্মেন্টস খালি বন্ধ আর ধ্বংস স্তূপের মতো। ওই জালনা খোলা আছে, দেখা যাচ্ছে হাজার হাজার মেশিন। এটি বাস্তব। আর এটা হবে বলে দিছিলাম 1 বছর আগে, 2 বছর আগে, যে বাংলাদেশের থেকে ওয়ার্কার যেভাবে দেশের বাইরে পাঠাচ্ছেন, সরকার পাঠায় বলতেছেন যে দেশে রেমিটেন্স বাড়তেছে, এই রেমিটেন্স বাড়তে যে গার্মেন্ট শিল্পটা ধ্বংস হয়ে যাচ্ছে। রেমিটেন্সে কয় টাকা পাচ্ছেন তার থেকে বেশি ধ্বংস হচ্ছে গার্মেন্টসে, গার্মেন্টস তার থেকে আপনাকে আরো বেশি দিচ্ছিল। তো এখন কোশ্চেন হলো, তাহলে বাংলাদেশে যে ফ্যাক্টরিগুলো বেঁচে আছে এরা কারা? এরা কারা? এরা হচ্ছে হুঁশিয়ারি কারখানা। গার্মেন্টসের নিচে লেখা আছে শিশু শ্রমিক নিয়োগ দেওয়া হয় না। লাঞ্চ আওয়ারে তাকায় দেখবেন সেমডি এতটুকু একটা 8 বছর 10 বছর 15 বছরে বেরোছে, ফায়জামার দড়ি ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে ওয়ার্কার। এখন কোশ্চেন হলো, আপনি যে এখন এত জ্ঞানী হয়েছেন, কথার কথা আপনি একজন ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাস করছেন, আপনারা যদি একটা চেয়ার টেবিলও বানাইতে বলি তাও তো পারবেন না। নিজের একটা জুতাও যদি নিজেকে সেলাই করতে বলি, নিজের একটা শার্টের বোতাম খুলে গেছে, এই বোতামটা যদি আপনারা লাগাইতে বলি পারবেন? এখনো পর্যন্ত আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে এমবিএ কমপ্লিট করা ছেলেকে দেখছি যে জুতার ফিতা বানতে পারে না, নিজের কেটসের ফিতা বানতে পারে না। আমার সামনেই আছে, আমার প্রমাণেই আছে, আপনার চারপাশেও আছে, অথবা আপনি হইতে পারেন সেই ব্যক্তি। যা বলতেছি একদম বাস্তব। তাহলে এই শিক্ষা দিয়ে হবেটা কি? বাপমা তো 20 লাখ খরচ করে ফেলাইছে, বাপমা 20 লাখ খরচ করে ফেলিছে, এলাকায় গল্প দিয়ে বেড়াচ্ছে আমার ছেলে ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, নর্থ সাউথে পড়ে, ইআইইউবিতে পড়ে, ইঞ্জিনিয়ার হয়ে বেরোচ্ছে, বের হওয়ার আগেই তো 50,000 টাকার চাকরি পাবে। বাচ্চাও বের হয়ে সব জায়গায় খালি চেষ্টা করতেছে আর বলছে এত টাকা বেতন ছাড়া জব করব না। একটা কোম্পানি তো আপনার মাধ্যমে 10,000 টাকা 1 লাখ টাকা যদি কামাইয়া আপনার বেতন দেবে 10,000 20,000 টাকা, তা আপনার মাধ্যমে যে 1 লাখ টাকা কামাই হবে সেই কোয়ালিটিটা কি আপনার তৈরি হয়েছে? হয় নাই। কিন্তু আপনার বাপ মা এলাকায় মনে করেন যে মাইকিং করে মনে করেন ফাটায় ফেলতেছে। তাহলে আমাদের সমাজ টোটাল আইটি জগৎ বলেন, অনলাইন জগৎ বলেন, এই যে অনলাইনে যে ভিডিও বানায় যে ছাড়তেছে, যেমন কিছুদিন আগে আমি দেখলাম যে আপনার ইদানিং বাপের বয়সী না দাদার বয়সী হুজুরাও টিকটকে ড্যান্স করতেছে ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল কি জিনিস আই ডোন্ট নো। আমি জোবায়েদ এই 4 বছরে একটা ভিডিও একটা পোস্ট এ পর্যন্ত $1 বুস্ট করি নাই। মানুষ শুনে হাসে, আল্লাহ জোবায়েদ ভাই আপনি বুস্ট করেন নাই, আপনি তো কি হয়েছে সে ব্যাকডেটেড, আপনি তাহলে কি আইটি মাইটির কি কথাবার্তা বলেন, কিছু তো বুঝি না। বুস্ট করি নাই, তাইতে মানুষ যে পরিমাণ গালাগাল দেয়, যে ফোন রিসিভ করি না কেন, এসে পাওয়া যাচ্ছে না কেন, 6 ঘন্টা সিরিয়ালে বসে আছি কেন, তাড়া আছে উঠে চলে যাব। বুস্ট করলে কি অবস্থাটা হইতো? কারণ আমি জানি বুস্ট করে ধাক্কা সহ্য করতে পারবো না। কারণ আমি যেটা দিচ্ছি এটা পৃথিবীতে তার নিজের জন্মদাতা বাপেও তার কাউকে দিবে না। মন খুলে শিক্ষা দিচ্ছি মানুষকে। আমি ধাক্কা খেয়ে যেটা শিখছি সেইটুকুন দিচ্ছি, আমার যেটুকুন সামর্থ্য আছে সেইটুকুন দিচ্ছি। আমি যে বিশাল জ্ঞানী তা না। আর এইটা পৃথিবীতে দরকার মানুষের। নিজের ব্যবসা রেখে নিজের ব্যবসা তৈরি করে মানুষকে ভুল পথে পরিচালিত করতেছি না। সবাই 2-1টা কথা বাদ রেখে এমন ভাবে কথা বলে যেন তার কাছেই সবাই চলে আসে আর তারই যেন গুরু মানে।
আর আমার এখানে গুরু মানাটাই হচ্ছে হারাম। বরঞ্চ আমি বসে থাকি কে কার জীবনের কত গল্প বলে, সে গল্পগুলো মন দিয়ে শুনে তার জীবনের কষ্টগুলো যেন আমি বুঝতে পারি এবং আমি যেন সেখান থেকে শিখতে পারি। দ্যাট ইজ দ্য থিং। এটাই খানসগুলো বলে, এটাই জোবায়েত ভাই। এভাবেই চলতে থাকবে। কারণ আপনাদের জীবনে বাড়ি গাড়ি সম্পদ সুন্দর নারী কত কিছু স্বপ্ন আছে, আমার জীবনে কোনোদিন কোনো কিছু স্বপ্নই ছিল না। বিদেশ যাব একটা পাসপোর্টও পর্যন্ত বানানি, কারণ বিদেশ শুনলেই বমি আসে, মন টানে না। প্রতিটা মানুষের একটা খারাপ দিক আছে না, আপনার আছে আমার আছে। আমার সারা জীবনে স্বপ্ন হচ্ছে মন দিয়ে সিগারেট খাওয়া। সিগারেট খাওয়ার সময় কেউ যদি কথা বলে মনে হয় যে ওরে পারলে জবই দিয়ে দিই। আমি যখন স্মোক করি তখন আমার চারপাশে কেউ থাকলে মনে করেন যে গাড়া ধরে বের করে দিতে মন চায়। আমার নিজের জন্ম দেওয়া বাচ্চারাও আমার সহ্য হয় না সেখানে। রিয়েলিটি। সবারই একটা খারাপ গুণ আছে, আপনার আছে আমারও তো আছে। আমি কি ধোয়া তুলসী পাতা? আমি কি বেহেশতের একদম পুরো নূর? তাহলে এই কথাগুলো বলে দিলাম কি কারণে, অপ্রয়োজনীয় এতগুলো বকবক করে দিলাম কি কারণে। সবার আগে আপনার চারপাশের রাজনৈতিক পরিবেশ কি, আর্থিক পরিবেশ কি, সামাজিক পরিবেশ কি, রাষ্ট্রীয় পরিবেশ কি, ভৌগোলিক পরিবেশ কি, সেখানে আপনার কি করা উচিত। আর সেই কাজটা করতে গেলে আপনাকে কত সহন ক্ষমতার হতে হবে, কত ঠান্ডা মাথার বিবেকবান এবং বুদ্ধিমান হইতে হবে। আপনারা কথার কথা একজন মনে করেন যে একজন আমার কাছে 10,000 টাকা পাবে, পাগল হয়ে গেছে। পারলে মুস্তান ভাড়া করে নিয়ে আসে, পারলে বাংলাদেশের ওই র্যাব ভাড়া করে নিয়ে আসে, পারলে মনে করেন যে স্বরাষ্ট্র মন্ত্রী পর্যন্ত নিয়ে আসে। একবারও চিন্তা করেন এই 10,000 টাকা নিয়ে মানেই জীবন শেষ না। এটা নিয়ে বাসায় গেলাম, শুনলাম নিজের মা অসুস্থ হয়েছে, এমন লাগবে 3 লাখ। এবার করবে এটা কি? এই যে শিক্ষিত পাগল ছাগল, এইগুলো দিয়ে চলে না। আমরা মানুষের কত লক্ষ টাকা পাই, মানুষ আমাদের কাছে কয় টাকা পায়? একজনে তো ফোন ধরে না। আমি কি ব্যবসা বন্ধ করে সবার বাড়ি বাড়ি যে খালি মামলা করে বেড়াবো আর মুস্তানি করে বেড়াবো আর থানা পুলিশ করে বেড়াবো? তা ব্যবসাটা করবো কোন? দরকার নাই। আমি যেমন একটা জিনিস দেখছি, আমি যদি আপনার 4 আনা পয়সা এখান থেকে হারাম নিয়ে আসি, আমি ঘরে আসার আগে সেটা বের হয়ে যাবে। আর আমারটা যে নে, তার 4 পুরুষ শুদ্ধ শেষ হয়ে যায়, কিচ্ছু করা লাগে না। খালি উপরে আল্লাহ কেমনে কবুল করেন আমি জানি না। আমার বাপের রাশিতে এটা ছিল, আমার রাশিতে এটা আছে। এই জন্য আমি একদম টেনশন মুক্ত। ওই দিয়ে যাবে, আরো বাপ ডাকবে, আরো কেসে কপালে এসে চুমু দিবে, তবে একটা সময় পরে যখন সে পানিশড হবে তারপরে। তা আমি ব্যক্তিগতভাবে কাউরে কখনো অভিশাপ দিই না, কখনো কাউরে দুর্নাম করি না, আল্লাহর কাছে কোনো বিচার দিই না। আমি বলি যে আল্লাহ মাফ করে দিও, তার জন্য বড় ক্ষয়ক্ষতি না হয়। কারণ তারও তো 2টা বাচ্চা থাকতে পারে, তার একটা মা থাকতে পারে। আমি চাই না তার ভুলের কারণে তার পরিবারে কেউ কষ্ট পাক। খানসগুলো বলে অনেক সময় যে আমি ভিডিও করে বলি যে অনেক মানুষ টাকা পাবে, তারপরে বিপদের মধ্যে আছি, আপনারা সহযোগিতা করেন, কত কিছু বলি। রিয়েলিটি বলি, বাস্তবতা বলি। আপনারা সেটা বলেন না। আপনারা থাকেন নিজের ব্যক্তিগত একটা প্রবলেম নিয়ে। আর আমার সাথে এত মানুষের প্রবলেম আমার উপরে। আমারও তো একটা ব্রেন আছে, আমার একটা ব্রেন আছে না, আমার একটা সহন ক্ষমতা আছে না। আমি তো একটা মানুষ, আপনার মতোই মানুষ। হয় আপনার 2 বছরের বড় অথবা 2 বছরের ছোট। তাহলে ব্যবসা করতে গেলে সহন ক্ষমতা বাড়াইতে 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 কোথায় যে বাড়াইতে হবে, যেখানে রাষ্ট্রে ব্যবসায়িক সিকিউরিটি নাই। এই যে বিজিএম এর কাগজ তো আমার কাছে আছে, যারা গার্মেন্টসের ব্যবসা করেন, বিজিএম এর ফর্মও এখানে কোথায় যেন রাখা আছে। এক্সেলে পাঠাইছিলাম যে একটা ফর্ম নিয়ে আসো, এই বিজিএম এর ফর্মের মধ্যে কি লেখা আছে? কই, এই যে ফর্ম পাইছি না। মেম্বারশিপ হইতে গেলে কত রকমের কাগজ টাগজ ফিল আপ করতে হবে। আপনাদের খালি একটা অ্যাসোসিয়েশনের বর্ণনা দিই। মানে এই জায়গা পুরো আপনার পদ্য আর গদ্য লেখা। 50,000 টাকা দিয়ে মেম্বার হতে হবে, প্রতি বছর 15,000 টাকা জমা দিতে হবে, ট্রেড লাইসেন্সের ফটোকপি, কত 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 তাল। আমি যদি একটা বিপদে পড়ি, একটা ফ্রড বায়ারের বিপদে পড়ি, অথবা এয়ারপোর্টে যদি আমার মাল যদি চুরি হয়ে যায়, এই বিজিএমই কি আমার মাল উদ্ধার করে দিবে না ড্যামেজ দেবে? নাকি যে বাফা, বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন, এরা আমার কোনো মাল উদ্ধার করে দিবে নাকি আমার বিচার দিবে? গত 50 বছরে কেউ দিতে পারছে?
বরঞ্চ এই দেখেন এই যে পুরো গদ্য আমি লোক পাঠাইছি টোটাল এই গদ্য লিখে নিয়ে এসেছে যে স্যার টোটাল এত কিছু লাগবে এই যে এই আপনার মেম্বারশিপের জন্য। এরপরে বিজিএম এর পুরনো ভাইস প্রেসিডেন্ট বলেন, তারপরে ভিআইপিরা বলেন, সবই তো টুকটাক আমার সাথে একটু কথাবার্তা আছে অথবা পরিচয় টরিচয় আছে। হ্যাঁ, প্রতি বছর 25 থেকে 50 লাখ টাকা আইসিসিবি ডোনেশন হিসেবে প্রয়োজনের খাতিরে চাইতে পারে। তো 50,000 টাকা জমা দিয়ে ওখানে অ্যাডমিশন নিতে হবে আইসিসিবিতে, এরপর ডোনেশন সে চাইতে পারে, আর চাইতে পারলে দিতে হবে, না হলে প্রেসার, কত টেকনিক আছে না কামাই করার। তো একটা অ্যাসোসিয়েশন 25 থেকে 50 লাখ টাকা সে ডোনেশন হিসেবে প্রয়োজনের খাতিরে চাইতে পারে একটা টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে। এই একটা টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে, এই যে লোক পাঠাইছি দেখেন, একটা টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে খালি দিতে হবে, কিন্তু আমি বিপদে পড়লে কি কি তার কাছ থেকে পাবো একটা কথা এখানে বলা আছে। আমি বিপদে পড়লে আমার পাশে কে দাঁড়াবে বলা আছে? বলা নাই। এই অ্যাসোসিয়েশন দিয়ে আমি একটারই উদাহরণ বললাম, আইসিসিবি, বিজিএমইএ, বিকেএমইএ, এরকম অ্যাসোসিয়েশন, বাফা, অ্যাসোসিয়েশনের অভাব নাই। বিপদে পড়লে আমি ছোট ভাই হয়ে যদি আমার মার একটু কম ওষুধ দিতে পারি, হাত খরচ দিতে পারি, আর আমার বড় ভাই যদি বেশি পারে, তা আমার দোষ হবে কি? ওই দূর দূরান্ত বিয়ে করিছে, বউটা যেমনে চালায় তেমনে চলে, বউটা ভালো পড়েনি, আমার ছেলে শেষ হয়ে গেছে। আমার ছেলে শেষ, নিজের বাপ মারে চেনে না। নিজের জন্মদাতা মাই এটা বলবে, 90% মা। আপনি কার কাছ থেকে, অ্যাসোসিয়েশন তার পরের কথা, কার কাছ থেকে আপনি সুবিচার অথবা বিপদের সহযোগিতা, ভালোবাসা, সহমর্মিতা আপনি আশা করবেন? কেউ আপনার পাশে থাকবে না। উল্টে বলে না, হাতি পড়লে সুসো লাথি মারে, তা হাজার সুসো জন্ম নিবে আপনার লাথি মারার জন্য। আর এটি হচ্ছে বাস্তবতা। আর এত বাস্তবতার পরে মৃত্যুর আগের দিন পর্যন্ত যুদ্ধ যদি করতে পারেন, তাহলেই শুধুমাত্র ব্যবসায় নামবেন। ওই 200 পিস টি শার্ট বানাইছি, বেচা হচ্ছে না, আটকে আছে, ওমকে বলেছে 20 টাকা বেশি খরচ পড়েছে, আবার ওমকে বলেছে ভাই 200 টাকা দিয়ে যদি মাল বানাই তো অনলাইনে তো বুস্ট টুস্ট করতে আরো 150 টাকা করে লাগবে, ভাইয়া ব্যবসা করবো কেমনে? ব্যবসা করার দরকার নেই, সোনাটা ধরে ঘরে শুয়ে থাকেন, অথবা একটা পেটিকোট পরে বাসায় সেমনি মানুষের মতো ঘুরে বেড়ান। ব্যবসা টাপাইতে হবে না, ব্যবসা মারাইতে হবে না, কারণ আমরা তো বেটা মানুষই হন নাই, এমনি ব্যবসায়ী হন নাই। বালের ব্যবসা করবেন? এত সহজ না ব্যবসা। আর এর মধ্যে খানস গ্লোবাল যেভাবে আপনাদের সবকিছু শিখাই দিয়ে তারপরে 2 টাকা কামাই করে, সবার আগে আমরা আপনাদের চুরি শেখাই, এরপরে বলি যে ভাই এই ঘটনাগুলো করলে এই সমস্যা। যেমন এই মালটা সেলাই হয়েছে, এই মালটা খারাপ মেশিন দিয়ে করেছে না 30 বছরের পুরনো মেশিন দিয়ে করেছে, এই সেলাই দেখে বুঝেন। এই মালটা এরকম সেলাই হয়েছে, এটা কি স্যাম্পল ম্যান করিছে নাকি ওই ফাইজামার দড়ি বের হয় যে 12 বছরের সেমডিটা এগুলো করিছে? কোথায় করিছে? মালের এরকম বর্ণনা কেন? প্রিন্ট এরকম হইলো কেন? এমব্রয়ডারি এরকম হয় কেন? জিন্সের প্যান্টের ওয়াশের এই মাল কি ওয়াশে ঢুকে দিয়ে হবে? এটা টিকটকে ভিডিও দেখতেছে না, বাইরে যে বিড়ি টানতেছে, ওই প্যান্টের ওয়াশ দিয়ে বোঝা যায় যে কেটা বিড়িটা নিছে বাইরে বসে। সব আপনাদের শিখায়। কোন বাপে আপনাদের শিখায়? এই যে গ্রাজুয়েশন করে ফ্যাশন ডিজাইনার হবেন, ফ্যাশন ডিজাইনার বাংলাদেশে হচ্ছে না কত, দেখছেন না? ফ্যাশন ডিজাইনের স্টুডেন্টরা কেমনে যে ইয়াবা খায়, পেপার পত্রিকা আসছিল না, মডেলরা কেমনি ইয়াবা খেয়ে তারপরে শুয়ে থাকতেছে, ও পাশে ফ্যাশন ডিজাইন কলেজের স্টুডেন্ট, ভার্সিটির স্টুডেন্ট, চোখের সামনেই তো। বিবেক খাটান। বাপ মা তো চিন্তা করেন ছেলে মেয়ে ফ্যাশন ডিজাইনার হয়ে ফ্যাশন হয়ে ঘুরে বেড়াবে, কিন্তু ছেলে মেয়ের যে কি অবস্থা বাপ মা তো জানে না, বাপ মা জানে না। আর ওই ফ্যাশন ডিজাইন করতে করতে ভবিষ্যতে অমুক ব্র্যান্ডের হ্যান হবেন, গুচির বাল হবেন। এখন তো গাঞ্জাখোর, কানের মধ্যে একটা পেন্সিল আর একটা ওই কয়টা ওই গোল একটা নিয়ে ঘুরে বেড়ান। একটা বাপ চুল টুল না কাটে কি হয়েছে, আমি বিশাল বড় ডিজাইনার। আরে ভাই, যে ডিজাইনার তার চেহারা দেখলে বোঝা যায় যে একটা ডিজাইনার, একটা ফ্যাশন আর্টিস্ট। আর আপনারা দেহ মনে গাঞ্জাখোর।
কাপড়ের ব্যবসা বাল করবেন? রাস্তাতে টোকায় এনে ফ্যাশন ডিজাইনের ভর্তি করা দিয়ে ফ্যাশন ডিজাইনার বানাইছি, কিন্তু বুঝি নাই যে রাস্তাতে টোকায় কোনোদিন জন্ম দিতে হয় না। এখনো গাঞ্জা খেয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়। সহজ কথা, বহুত দেখছি জীবনে। ধর্মের পীররে দেখছি এক বগলে মদের বোতল আর এক বোতলে দুধের বোতল নিয়ে ঘুরে বেড়াইতে, বাইরে পীর সাহেব দেখছি জীবনে। এই জন্য আমাকে কেউ অন্তত এই ছোট ছোট বিষয়গুলো আমারে কেউ শেখাতে আসবেন না, কেউ বুঝাইতে আসবেন না। বরঞ্চ আমি যেগুলো বলি, যেগুলো শুনতে প্রচন্ড বিচ্ছিরি, অনলাইনে বলা যায় না, হয়তো নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়, যে ভাই এত খারাপ খারাপ কথা বলে, তাহলে ভাই বোধহয় খারাপ মানুষ। নো, আমি আপনাদের শেখাই দিচ্ছি কিভাবে ম্যাচিউর থাকবেন, কিভাবে ভালো থাকবেন। বাংলাদেশে যে চাকরি করতে করতে 2 দিন পর পর খালি বাইং হাউস অথবা অমুক তমুক খালি ব্যাংককে যায় বাইরের মিটিং করতে। তো আমার পাশে এক ভাবি ছিল, সে খালি আমার বউয়ের কাছে সে কয়, ভাই পাসপোর্ট নাই, আপনাদের পাসপোর্ট নাই, কি ব্যবসা করে, এত অভাব। 2 দিন পর পরই শুনি অভাব, বাসা ভাড়া দিতে পারেন না। আমার জামাই তো কয়দিন পর পরই ব্যাংককে যায়। তা আমি বলেছি যে ভাবি, মনে মনে কই যে ভাবি তুমি তো বোঝো নাই বেটি, জামাই তো খালি 5 টাকা করে কেনাকাটা কমিশন খায় আর এই খায়, আর টাকা যখন একটু বেশি হয় তখন হয় ওই ডায়াবেটিক্সের চিকিৎসা, নয় কি হয়েছে বাইরের মিটিং করে থাইল্যান্ডে যে বডি ম্যাসেজ করাইতে যায়। তো থাইল্যান্ডে যখন যায় তোমার সংসারে উন্নতি হয় না, তোমার আসলে কপাল পড়ে, তোমার তো বোঝার কোনো ক্ষমতা নাই। আর তোমার করে টাকা দিয়ে সাজায় গুজায় রাখছে, এই জন্য তোমার মনে হচ্ছে মোর জামাই যে কি হনুরে, কিন্তু তোমার জামাই যে বাংলা বেশ্যা, বহুগামী বেশ্যা, এটা তো তুমি বোঝো নাই। আর এটা বাস্তব। তাহলে আপনাদের ইন্টেলেকচুয়াল হইতে হবে, কমন সেন্স থাকতে হবে, সহন ক্ষমতা থাকতে হবে। আর যত বিপদই আসুক না কেন, আপনার ভিতর যদি স্বচ্ছ থাকে, আপনি ধ্বংস হইতে, কারণ আল্লাহ তো বলছে, সৃষ্টিকর্তা আমাদের যারা ইসলাম ধর্মে যারা আছে, আমি তো ধর্মে কিছু বুঝি না, আমার মতো ধর্মের ফাঁকিবাজ পৃথিবীতে একটাও নাই বোধহয়। আমি ধর্ম বুঝি না, তারপরে ধর্মের সামারিটা আমি বুঝি, যে আপনার সৃষ্টিকর্তা বলছে যে যত ভিতরের থেকে ধার্মিক, আদর্শবান, নীতিবান, জীবের ক্ষতি করে না, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তাকে পরীক্ষা দেবে। তো আপনার পরীক্ষা দিতে একদম জিরোতে নামায় নিয়ে আসবে, সমস্যা কি? তার উপর ভরসা রাখেন, সে যখন আপনারে দিবে, কত জায়গাতে দিবে নিয়ে পারবেন না, তার উপর ভরসা রাখেন। তবে নিজে বদল হয়েন না, নিজে নিজের কাজে, নিজের বাইরের মানুষ কত কি বললো দেখার বিষয় না। খালি আয়নায় দাঁড়ায় অথবা বাথরুমে যখন ন্যাংটা হবেন, আয়নার সামনে দাঁড়ায় বলবেন আমি কে, আমি কি আমার জানা মতে পবিত্র একটা মানুষ কিনা, হয় উপার্জনে, নয় কথায়, নয় শরীরে, নয় চরিত্রে, নয় চিন্তায়। যদি দেখেন এটা ইয়েস 50+1%, 51% পাইছেন, তাইতে আলহামদুলিল্লাহ, নিজের প্রতি আস্থা রাখেন। তাহলে এই কথাগুলো বলার, এই অপ্রয়োজনীয় কথাগুলো বলে আধা ঘন্টা আপনাদের নষ্ট করার কারণটা হলো আপনাদের লাইফ তৈরি করে দিলাম। প্রথমে শুনছিলেন গার্মেন্টসের কিউসি নিয়ে কথা বলবো, কিন্তু ওই গোড়ার ডিমের সামান্য একটি কিউসি শিখে কি করবেন? তার থেকে গুরুত্বপূর্ণ কিউসি, আপনার লাইফের কিউসি আপনাকে শেখায় দিলাম, কোয়ালিটি। ঠিক আছে? ঠান্ডা মাথায় খালি চিন্তা করতে থাকেন, কি করলে আল্লাহ দিলে টিকে থাকবো। টিকে থাকা অর্থাৎ অ্যাবিলিটি গুরুত্বপূর্ণ না, সাস্টেইনেবিলিটি, যে আজকে পর্যন্ত সব সুন্দরভাবে এই পৃথিবীর মাটিতে আমি দাঁড়ায় আছি সুস্থভাবে, এইটা হচ্ছে আমার যোগ্যতা। আমি কারে থাপ্পড় মারতে পারি, কোন ভাই ব্রাদার নিয়ে কার চুল ধরে টান মারতে পারি, কারে 10টা কিল মারতে পারি, কারে একটু কেতকুতু মারতে পারি, এই গোড়ার ডিম হচ্ছে আপনার কোয়ালিটি নাই। কোয়ালিটি হলো পৃথিবীতে আজকে পর্যন্ত আমার যোগ্যতায় এক গ্লাস পানি খেয়ে হলো এই মাটির পুরো আমি দাঁড়ায় আছি, এটা হচ্ছে যোগ্যতা। এবার আসেন কোয়ালিটি নিয়ে কয়েকটা কথা বলে দিই গার্মেন্টসের। ঠিক আছে? তো আপনারা অবশ্যই জানেন যে আমি বেশ একটু অসুস্থ, তো হয়তোবা একটা কাপড় ধরে টরে আপনাদের দেখাতে গেলে একটু ঝামেলা হইতে পারে, যেহেতু মাত্র গত পরশুদিন আমার সেলাইগুলো কাটছে। আর সবচেয়ে বড় প্রবলেম যেটা পরে জন্ম নিছে সেটা হচ্ছে আমার প্রতিদিন রাতে নাক দিয়ে ব্লাড আসতেছে, এবং আমার অ্যাবডোমেন যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাতে পেশাবে হিউজ ব্লাড গেছে।
তো ওইটা আস্তে আস্তে জার্নি টার্নি না করে আমি এটা একটু ওভারকাম করার চেষ্টা করতেছি, যেটা আসলে অনলাইনে বলা ঠিক না। অনেক অনেক মা বোনরা আমার ভিডিও দেখেন, তো তারপরে বলতে বাধ্য হলাম। আচ্ছা আসেন এই একটা প্রোডাক্ট একটু কাজ দিয়ে দেখেন তো। এই কাপড়টা হচ্ছে ব্যবহৃত একটা কাপড়, বিদেশ থেকে আসছে, জাপান। এখানে প্রচন্ড ম্যাচুরিটির কথা বলে দিচ্ছি, প্রচন্ড ম্যাচুরিটির কথা বলে দিচ্ছি। আচ্ছা চলেন আমরা একটু সামনে যাই, আমরা একটু সামনের দিকে যাই, ঠিক আছে? আচ্ছা এখানে দেখি জিন্সের প্যান্ট নিয়ে যে কোনো একটা দুইটা ধরলেই হয়। আচ্ছা নেন, এই সামনের পর দিয়ে দুইটা নেন। তারপরে এখানে গেঞ্জি তো অনেক আছে, যে কোনো চিপার মধ্যে দেই নেই, কই চিপা কই নেই, আসেন। তারপরে আসেন, এখানে আমরা গবেষণামূলক ভিডিও করব আপনাদের ম্যাচুরিটি তৈরি করার জন্য, গবেষণামূলক। আমি যে যে পয়েন্টে হাত দিব, প্রয়োজনে মোবাইলটা কাছে এনে ঠিক সেই পয়েন্টটা আপনি ফোকাস করার চেষ্টা করবেন, যাতে যারা দর্শক আছে তারা যেন জিনিসটা শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। এই জায়গা কয়টা মাল আছে? এই জায়গা দিয়ে অন্তত একটা নিই, এটাই নি কি আছে আল্লাহ মাহবুব জানে, মান সম্মান থাকে কিনা। আচ্ছা এরপর একটা টি শার্ট নিয়ে আসি। হ্যাঁ তাহলে ইচ্ছা মতো দুটা টি শার্ট নিয়ে আসলাম। আটটা শক্তি যে কবে পাবো একটু ভালোভাবে ধরার, জানে। এইখানে কতগুলো প্রোডাক্ট আছে একদম র্যান্ডমলি, ঠিক আছে? এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের আমি কোয়ালিটি জিনিসটা কি সেই জিনিসটা দেখায় দিই, এবং আপনার ম্যাচুরিটি সেন্সটা তৈরি করে দিই। দেখা যাচ্ছে? এবার মোবাইলটা আমার কাছে দেন। এই যে একটা শার্ট দেখছেন, এটা যে বিদেশে গাইটের মধ্যে আসছে, তার এই শার্টটা আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি এটা ওয়াশ করে আয়রন করে আমি ব্যবহার করি। গাইটের মাল 120-25 টাকা কেনা পড়ছে। এবার খুব মন দিয়ে দেখেন, এই শার্টটা একটু খুলে বের করবেন কষ্ট করে। জাপান, ডেনমার্ক, জার্মান, যে তিনটা দেশে প্রোডাকশনের জন্য সবাই ভয় পায়, আমিও ভয় পাই, এটাই স্বাভাবিক। কারণ তারা বিন্দুমাত্র ঘুষ খাবে না, এবং শ্রীলঙ্কা ওই বিষয়গুলো আছে, তবে শ্রীলঙ্কা মাঝে মধ্যে ঘুষ টুস খায় কোয়ালিটিতে। তো জাপান আসলে কি জিনিস, এই কাপড়টা ব্যবহার করে ফেলে দিছে। এবার প্রতিটা সেলাই দেখেন, সেলাইয়ের মাথা দেখেন, প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট আপনাদের দেখাই। এই যে একটা বাটন হোল করছে, বাটন হোলের সৌন্দর্য দেখেন। এরপরেও মালটা ব্যবহার হওয়া দেখেন, একটা বাটন হোলের সৌন্দর্য দেখেন। এরপর এই যে ব্যবহার করে এখন এটা ধোয়া হয় নাই, ফেলে রাখছিলাম, তো প্রতিটা সেলাই থেকে শুরু করে এই যে লেবেলটা লাগাইছে, লেবেলটা লাগানোর সৌন্দর্যটা দেখেন। একটা ব্যবহার করে এখনো ধোয়া হয় নাই, তার একটা কাপড় জাস্ট 2-4 দিন ব্যবহার করছিলাম বোধহয়, ধোয়া হয় নাই। তো প্রতিটা জায়গা দেখেন, এক একটা বাটনের ব্যাক সাইডও দেখেন, প্রতিটা স্টিচের ঘনত্ব দেখেন। তাহলে এই হলো জাপানের কাপড়ের সেলাইয়ের মান, সৌন্দর্য। এখনো দেখেন একটু উঁচু নিচু আছে। তাহলে একটা বাটন লাগাইছে শার্টে অথবা পোলো গেঞ্জিতে, এই বাটনটা বাইরের দিকে বের হয়ে থাকে, তো এর পিছনে বাটনের
এই যে সুতাটা একটু বাজেভাবে বের হয়ে আছে, দেখেন এটা গ্যাদারিং হয়ে বের হয়ে আছে। আচ্ছা আমাদের একটা শার্ট দেখান তো, এটা তো কালো, কালোর পরে মানুষ বুঝতে পারবে না। এই যে নিচে খোপ খোপ দেওয়া, এটা দেন। হ্যাঁ এটা বের করেন তো দেখি বাটন কিভাবে আমরা লাগাইছি। কারণ বাটনের ব্যাক সাইড এত ফুলে থাকলে সেটা দেখতে ভালো দেখা যায় না, ওইটাকে ব্র্যান্ড বলা যায় না। এটা কিন্তু অনেক দামি ব্র্যান্ডের কাপড় আপনাদের দেখাচ্ছি। এবার দেখেন তো আমাদের কোনো বাটনের ব্যাক সাইডে কোনো বোঝা যাচ্ছে কিনা যে এখানে বাটন লাগানো আছে। নর্মালি এটা ধরা পড়তেছে, দেখি দেখেন কতটা স্মুথ আছে, কতটা স্মুথ আছে দেখেন। এরপর আমাদের বাটন স্টিচ দেখেন, সেলাই দেখেন। তাহলে কথা হলো যে খালি বড় ফ্যাক্টরি, সার্টিফাইড এক্সপোর্ট ফ্যাক্টরি হলেই যে তার মালের কোয়ালিটি ভালো হয় তা না। বিষয়টা হলো যে মেশিনের কোয়ালিটি ভালো হইতে হবে, ওয়ার্কারগুলো হাই কোয়ালিটির স্যাম্পল ম্যান হইতে হবে, তারপরে এই প্রোডাকশান এরকম কোয়ালিটি হবে। এবং এই প্রোডাকশান যখন হবে তখন ওই যে গণদরে কথা বলা যে ওয়ার্কারগুলো আছে, ভাই অমুক গার্মেন্টসে 15 বছর কাজ করেছি, ওই বাল দিয়ে কিছু হবে না। বাংলা লোকাল ভাষায় বলে দিলাম, গার্মেন্টসের ভাষায় দুইটা গালাগাল দিয়ে বলে দিলাম। কাজ কে করতে পারে তার কাজ দেখে তারপরে তাকে চাকরি দেওয়া, তাকে সিলেকশন করা এবং কাজের প্রতি তার আন্তরিকতা। আর এই জিনিসটা যখন থাকবে তারপর হচ্ছে আপনার এই ব্র্যান্ড ভ্যালু ডেভেলপ করবে। এই যে ব্র্যান্ড ভ্যালু, এই ব্র্যান্ড ভ্যালুর মূল্য, আচ্ছা মেড ইন ইটালি, আচ্ছা এই মালটা ইটালিতে তৈরি হয়েছে, বাপরে বাপ। তা তো এটা তো আপনার ওই ইটালিতে তারপরে তুরস্কে যেভাবে আপনার একদম ওই টেইলারিংয়ের মতো করে মাল তৈরি হয় সেভাবে তৈরি হয়েছে, তা সে মালও তো আমাদের এই মালের কোয়ালিটির কাছে হারলো। তো যাই হোক, এটা আমাদের প্রশংসা করার দরকার নেই, যেটা বাস্তব কথা সেটা হচ্ছে যে কিভাবে কাজটা আসলে করা হচ্ছে। আর যেটা দেওয়া হচ্ছে বড় বড় গার্মেন্টস মালিক মার্সিডিজ বেঞ্জ বিএমডাব্লিউতে চলে, তার মালের সাথে আমাদের খানস গ্লোবালের মালের চ্যালেঞ্জ করা সম্ভব কি না। এবং আপনিও যদি ফ্যাক্টরি মালিক হন এবং আপনিও যদি পার্টগুলোতে যদি জ্ঞানী অথবা দক্ষ হন, তারপরেই শুধুমাত্র আপনার মালের কোয়ালিটি এরকম হবে। আর আপনি যদি কোনো ব্র্যান্ডের যদি মালিক হইতে চান, তাহলে খালি নাম ঝুলাই দিয়ে ওই 4টে গেঞ্জি 1000 টাকা এই বালের ব্যবসা করলে জীবনে আপনার ব্র্যান্ড দাঁড় হবে না, জীবনে ব্র্যান্ড দাঁড় হবে না। আপনারা কখনোই চিন্তা করেন, আপনারা পারলে চান যে 2টা শার্ট 1000 টাকা কেনেন, আপনাদের ব্রেনে এই জিনিসটা ভালো লাগে। কিন্তু আপনাদের মনে হয় না যে 2টা শার্ট 1000 টাকা কেনেন, ভাই 250 টাকা করে শার্ট বানানো যায় না। আপনাদের এই ফকিন্নি চিন্তা ভাবনা থাকে। এই ফকিন্নি চিন্তা ভাবনা কেন করেন? বরঞ্চ চিন্তা করবেন একটা শার্ট 1000 না 1500 টাকা খরচ করে বানাবো, শার্টটা বিক্রি করবো 4000 টাকায়, 3000 টাকায়। আমার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, কাস্টমার রিপিটেড হবে, কাস্টমার থ্যাংক ইউ বলবে। এই যে সিম্পল পলিসি, এই সিম্পল পলিসিটাই যদি আপনার ব্রেনে না থাকে, তো ব্র্যান্ড করা আর ইয়ারকি মারা হচ্ছে একই কথা। ওই যে শুরুতে একটা কথা বলছিলাম যে মেয়ের চোখ নিচে, ওর পেটে যে বাচ্চা হবে সেটার চোখও নিচের দিকে যাবে, কথাটা ওই সময় বলছিলাম, এখন এসে আপনাকে মিলাই দিলাম। অর্থাৎ এই যে নোবেল পুরস্কার পাইছে অরুন্ধতী রায়ের যে গল্প আছে প্রবন্ধ, 1 নম্বর পৃষ্ঠার সাথে 52 নম্বর পৃষ্ঠার নিচের লাইনের মিল আছে, ওই মিল এখন আপনাদের এই বাস্তবে করায় দিলাম। ভিডিও যারা টেনে টেনে দেখবেন কোনো গোড়ার ডিমও বুঝবেন না, আর যারা না টেনে টেনে পার্ট টু পার্ট মন দিয়ে বুঝবেন, কাগজ কলম নিয়ে পয়েন্ট টু পয়েন্ট নোট করবেন, তারাই জীবনে সাকসেসফুল হবেন। আর আমার এই পরিশ্রমটা তখনই সাকসেসফুল হবে। এবার আসেন, আবার একটু ধরেন একটা মালের কিউসি কিভাবে করতে হয়। ওই যারা কিউসি ম্যান তারা কিন্তু বিশাল পাটপুট নেবে। যেমন দেখবেন গার্মেন্টসে যারা কমার্শিয়াল থাকে, কমার্শিয়াল প্রসেস মানে এক দেশে তার এক দেশে মাল আমদানি করা অথবা রপ্তানি করা, যদি শিখতে চান যে ভাবটা মারবে, আর আমি আপনাদের একটা ভিডিও করে কিন্তু শিখাই দিছি কমার্শিয়ালে কোন জায়গায় কি চুরি আছে আর কোন বাটপারি আছে। ওরকম ভিডিও কমার্শিয়ালের উপরে পৃথিবীতে কেউ কোনোদিন দেওয়ার সাহস পাবে না, দিয়ে দিছি, কারণ তার ধান্দা বন্ধ হয়ে যাবে। আপনারা অনেকেই ভিডিও দেখছেন 2 পার্টের ভিডিও,
আমদানি রপ্তানির যত কাহিনী, আর এগুলো বলার পরেই সমাজে যত ওই যে আমদানি রপ্তানি চায়না থেকে মাল এনে ব্যবসা করুন এইসব উজুর মুজুর বালছাল সব বাংলা কথা শুধে গেছে, একদম বাংলা কথা খাস বাংলায় বলে দিচ্ছি। ওদের ওই বিউ মিউ সব গেছে গা, কারণ তাদের ওই যে মধ্যিখানে দালালি খাওয়ার যে ব্যবসা ব্যবসা সব শেষ। আসল কথা বলেন ভিডিওতে, ওই খালি ধর্মের বেশ নিয়ে ইনশাল্লাহ সুবহানাল্লাহ এত কিছু বলে 14 রকমের ব্যবসা করবেন, বাটফারি ব্যবসা করবেন, এটি করার কোনো সুযোগ নাই। যুগ বদলায় গেছে। জোবায়েদ ভাইয়ের ভিডিও যারা দেখেন তো তাদের এরকম মিসগাইড করার সুযোগ নাই। আমি একটু খাস বাংলায় কথা বলতেছি, কারো যদি বেশি প্রবলেম হয় আমার ভিডিও দেখার দরকার নেই। এই যে একটা টি শার্ট বানানো হয়েছে, টি শার্ট বলেন, জামা বলেন, গেঞ্জি বলেন, প্যান্ট বলেন, সবকিছুর একটা কিউসি আছে। সবার আগে এভাবে সুন্দরভাবে সাজাইতে হয় মালটা। আমার আরো কাছে চলে আসেন, আমি যে ভিউতে দেখতেছি এই ভিউতে যেন মানুষ দেখতে পারে। এই মালটা সুন্দরভাবে সাজাইতে হয়। এখন মালটা যেহেতু হাতে বানানো, এই যে মালটা একটু থলথল করছে, আমি সুন্দরভাবে এক হাত দিয়ে আর এসে বেশি আর সাজাইতে পারলাম না। এবার আসেন, এই মালটা যে আমি শুয়াইছি, শুয়ানোর পরে হাতে তৈরি করা মাল তো সামান্য ডানে বামে একটু এদিক ওদিক হইতে পারে, এটা সারা বিশ্বের মানুষ জানে। ওই যে বললাম বিশ্বের সবচেয়ে কঠিন বায়ার জাপান বায়ার, তুরস্ক বায়ার, ডেনমার্ক বায়ার, জার্মানের বায়ার, তারাও পর্যন্ত জানে, কারণ তারাও তো মানুষ, তারাও জানে এটা হাতে তৈরি, একটু ডানে বামে হবেই। তারপরেও কখন সে মালটা রিসিভ করে নেয়, একটা বড় ব্র্যান্ডও কখন সে মালটাকে অ্যাকসেপ্ট করে, যখন দেখে টোটাল এই মালটা সাজানোর পরে চোখের দেখায় মালটা সুন্দর, তাতে যদি একটুখানি ডানে বামে যদি সামান্য যেও বসে, যেটা নর্মালি চোখে ধরা পড়তেছে না, তাহলেই বায়ারের মালটা চলবে। তাহলে বায়ার হতে গেলে যে একদম প্রতিটা সুতো নিয়ে আপনাকে কাউন্ট করতে হবে, হয়তোবা জুবায়েদ ভাইয়ের ভিডিও দেখে আপনার কাছে মনে হতে পারে যে এই সুতার মাথাটা এইভাবে কেন বের হয়ে আছে, এটা তো বোধহয় ফ্যাক্টরি মালিক আমাকে ঠকিয়েছে। ওইটাই যদি আপনার ব্রেনে আসে তাহলে আপনারা সবার আগে লাত্তি মেরে অথবা গাড়া ধরে ফ্যাক্টরিতে বের করে দেওয়া উচিত। কারণ আপনাকে যেমন গ্রামার শেখানো হচ্ছে, তেমন এটাও বলে দেওয়া হচ্ছে যে মালগুলো মানুষের হাতে তৈরি, হ্যান্ডমেড। বার সবসময় যেটা করে সেটা দেখে চোখের আন্দাজে, যেমন এই যে গলাটা সুন্দরভাবে চাঁদের মতো হয়ে আছে কিনা, এই গলাটা সুন্দরভাবে দুই সাইডে চাঁদের মতো হয়ে আছে কিনা। এখন বার বলছিল গলাটা আরেকটু নিচু বানাইতে, কিন্তু একটু উঁচু হয়ে গেছে, বাইরের কোনো সমস্যা নেই, কিন্তু গলাটা লুকটা ভাঁজ করার পরে অথবা দেখতে লুকটা যদি ভালো হয় বায়ার পছন্দ করবে। আর এরপরে প্রতিটা কাপড়ে, যেমন একটা টি শার্টের থেকে শুরু করে সব জায়গায় সবার আগে দেখতে হবে নিচের লাইনটা ঠিক আছে কিনা, এখানে ওভারল্যাপিং করছে কিনা, অর্থাৎ এইটা এরকম হয়ে গেছে, এটা উঁচু নিচু এরকম ঢেউ খেলে গেছে কিনা, এরপর এরকম এই যে ভাঁজ পাকারিংটা হয়ে আছে কিনা সেটা দেখতে হবে। যেহেতু এই মালটা কয়েক হাজার মানুষ হাত দিছে, সো এই মালটার আয়রন চলে গেছে এবং মালটা একটু যে ঢিলা ঢালা হয়ে গেছে, তারপরে সেখান থেকে আপনাদের আমি দেখাচ্ছি। তো এরপরে কর্নারে চলে যেতে হবে, যে দেখতে হবে লাইনটা ঠিক আছে কিনা। দেখি স্কেল আছে এখানে, আচ্ছা স্কেল নাই, ক্যামেরাটা একটু ঘুরায় দিই, আমার কাছে দেন। এই যে এই লাইন বরাবর যদি তাকায় দেখি তাহলে দেখতে হবে যে আমার লাইনটা কতটা ঠিক আছে কতটা ঠিক নাই, ঠিক আছে, একদম রিল্যাক্সে ফেলে দিয়ে। আচ্ছা, এরপরে গলাটা দেখতে হবে যে গলাটা সমান চাঁদের মতো আছে কিনা। এরপর এই যে সেলাইয়ের ডিস্টেন্সগুলা, এই ডিস্টেন্সগুলা কি সমানভাবে আছে কিনা এবং লুজ টাইট আছে কিনা। এই সেলাইটা কি লুজ টাইট আছে কিনা। যদি এখানে সুতা বের হয়ে যায় তাহলে সেটা খারাপ। তারপরে সুতার মাথাগুলো কোথাও এরকম বেশি করে কেটে ফেটে আছে কিনা, যে সুতা কাটাকাটি ঠিক আছে কিনা। ভিতরে এবং বাইরে এই যে সুতার মাথাটা বের হয়েছে, এটা খারাপ। এরপর এই যে সুতার ঘনত্বটা, এই ঘনত্বটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। আর এরপরে ফাইনালি যে জিনিসটা দেখতে হবে, মন দিয়ে দেখেন, সেটা ধরেন যে একটা কাপড়কে সমান দুই ভাগে ভাগ করে ফেলতে হবে, খুব রিল্যাক্সে যে কথার কথা আমি একদম এই সমানভাবে
উঠতেছি না এক হাত দিয়ে। আবার কাপড়টাও তো স্প্যান্ডেক্স, বোথ সাইড স্প্যান্ডেক্স, এই জন্য এটা 100% কটন হলে একটু দেখাইতে অথবা বুঝাইতে সুবিধা হইতো। এই যে আমি টানটা দিলাম, এই যে। এবার মন দিয়ে আরো কাছে আসেন, আরো কাছে আসেন। এটা সমানভাবে যতটুকুন ঢেউ হয়েছে, এই ঢেউটা একদম সমানভাবে হয়েছে কিনা। এরপর এই পয়েন্টটা মিলছে কিনা, এই পয়েন্টটা যদি মিলে সে বরাবর এই পয়েন্টটা আসছে কিনা, সেখান থেকে এই পয়েন্টটা গেছে কিনা। দেখেন একটু ডানে বামে গেছে। আচ্ছা, এরপর এখান থেকে এখানে দূরত্ব ঠিক আছে কিনা, এখান থেকে এখানে দূরত্ব ঠিক আছে কিনা, এখান থেকে এখানে দূরত্ব ঠিক আছে কিনা। আর এই যদি না থাকে তাহলে বডি এরকম পাকারিং হয়ে যেত, অর্থাৎ ওই টুইস্টিং হয়ে যেত, অর্থাৎ বডিটা এরকম ঘুরে যেত। দেখেন বডির লাইনটা সেম আছে, যেহেতু সবকিছু ওভারঅল একটা স্ট্যান্ডার্ড আছে, যার কারণে বডি কোথাও কোনো জায়গায় ঘুরে নাই, একটু ডানে বামেও যায় নাই। যেটা গেছে সেটা 1% or 2%। তাহলে এই মালটা বিশ্বের যে কারো চলবে, যে কোনো বড় ব্র্যান্ডেরই মালটা চলবে এবং এটা কোয়ালিটি পাস করতে বাধ্য, কারণ এটা হ্যান্ডমেড। যে কোনো ওয়ার্ডারে বলা থাকে 10% টলারেন্স, অর্থাৎ 10 ভাগ এদিক ওদিক হইতে পারে। তাতে ফেব্রিক্সের মান বলেন, সেলাইয়ের মান বলেন, প্রিন্ট বলেন, এমব্রয়ডারি বলেন, এটা যে কোনো ইন্টারন্যাশনাল বায়ারের বলা থাকে 10% অ্যাকসেপ্টেবল। তাহলে যে র্যান্ডমলি একটা গেঞ্জি নিলাম, গেঞ্জি নিয়ে আপনাদের কোয়ালিটি দেখায় দিলাম। ঠিক এইভাবেই কথার কথা একটা টি শার্ট, এটাও যদি আমরা পার্ট বাই পার্ট যদি আসেন, কাছে আসেন, দেখেন গলাটার সৌন্দর্যটা দেখান। সুন্দরভাবে মুনটা যদি হয় তাহলে এই মালটা কিন্তু চলবে। এখন কোশ্চেন হলো, এত পারফেক্ট করে এত সুন্দর করে সেলাই করতে গেলে আপনার মেশিন 10 বছরের পুরনো না 20 বছরের পুরনো সেটা বিষয় না, মেশিন 100% ওকে আছে। এরপর এই মালটার কোয়ালিটিটা যদি ঠিক থাকে তাহলে যে ওয়ার্কার দিয়ে এটা সেলাই করা হয়েছে সেটা সব দামি ব্যয়বহুল ওয়ার্কার, দামি এবং ব্যয়বহুল ওয়ার্কার। এই জয়েন্টটা দেখি, পয়েন্ট মিলছে, এই জয়েন্টটা দেখি, র্যান্ডমলি নিয়ে আসছি, দেখা গেলো ফল্ট টল্ট পড়লে মানুষ আবার কইলো যে ভাই আপনার প্রোডাক্ট তো খারাপ হয়েছে, সেটা মান সম্মান নিয়ে টানাটানি। আচ্ছা, তাহলে দুটো পয়েন্ট ঠিক আছে, গলাটা ঠিক আছে, শোল্ডার ড্রপ দুই সাইড ঠিক আছে। আসুন তো দেখি, এই যতটুকুন ড্রপ হয়েছে এখানেও ততটুকুন ড্রপ হয়েছে। আচ্ছা, এবার বডি কি কোনো টুইস্টিং হয়েছে? বডি কি টুইস্টিং হয়েছে? দুই সাইডে দেখেন, দুই সাইডে দেখতে থাকেন, এখানে যতটুকুন গ্যাপ এখানে ততটুকুন গ্যাপ, মানে বডি বিন্দুমাত্র টুইস্টিং হয় নাই। এরপরে লাইনটা একটু দেখান তো, লাইনটা মোস্টলি সোজা আছে। আচ্ছা, এরপর মোটামুটি ধরলাম। এবার ওই হাত দিয়ে টেনে টেনে যে ফিনিশিং করব তা না, একদম ডিরেক্ট রিল্যাক্স ফিনিশিং, রিল্যাক্স ভাবে মিলাবো। এখন দেখেন, আমি যদি এটার সাথে যদি এটা ধরি, এটার সাথে যদি এটা যদি ধরি, তাহলে এই অংশটা মেলে কিনা। হাতটা ঠিক থাকলে সমস্যা হইতো না। এখানে একটু ছোট বড় আছে, এরপর এখানে যে সেটা আবার মিলে গেছে। আমার হাতের পয়েন্টের দিকে ক্যামেরা আনেন, দেখেন এইখানে আমি যে যে পয়েন্টে আঙ্গুল দিচ্ছি সেই জায়গাটাকে ফোকাস করেন। এই যে পয়েন্টটা যখন মিলতেছে তখন এই সেই কাছাকাছি মিলে গেল, এরপর যে এখানেও মিলে গেল, এখানেও মিলে গেল, এরপর এই পজিশনে মিলে গেল, আর এই পজিশনে এতগুলো পজিশন যখন মিলবে তখন এই পজিশনটাও মিলতে বাধ্য। তাহলে বডিটা 100 কিউসির একটা বডি আছে। আচ্ছা আসেন, তারপরে যাদের র্যান্ডমলি একটা কি কাপড় বের করলাম, ওগুলো ছিল পলিস্টার ক্যাটাগরি। এবার আসেন একটা ল্যাকরা স্প্যান্ডেক্স টি শার্ট, 240 জিএসএম, এটা ল্যাকরা স্প্যান্ডেক্স টি শার্ট। দেখেন কোয়ালিটি, দেখেন শোল্ডার ড্রপ থেকে শুরু করে পয়েন্ট টু পয়েন্ট থেকে শুরু করে লাইন থেকে শুরু করে প্রতিটা পয়েন্ট ঘুরে ঘুরে দেখান।
এতক্ষণ যে যে পয়েন্টে হাত রাখছিলাম ওই পয়েন্টগুলোকেই মাথায় নিয়ে নিয়ে ঘুরে ঘুরে দেখান, ভালো মন্দ সব দেখান, মন খুলে দেখান, ভুল হলে ভুল, কোনো সমস্যা নেই তো। মানুষের সঠিকটা জানার সুযোগ দেন। আর একটু দূরত্ব না করলে বোঝা যাবে না, মেজারমেন্ট করা যাবে না। তাহলে এই যে এত সুন্দর একটা গলা, এত সুন্দর একটা টি শার্ট, এটাকে যদি কিউসিতে যদি ফেলি, যেহেতু চারপাশে কোনো টুইস্টিং এর থেকে শুরু করে কোনো কিছু পড়ে নাই, সো আশা করা যায় পয়েন্ট টু পয়েন্ট মিলবে। দেখেন পয়েন্ট টু পয়েন্ট এটা মিলতেছে, এ দেখেন পয়েন্ট টু পয়েন্ট মিলতেছে। আপনি কেমনে ভিডিও করতেছেন যে তারা ফোকাস পয়েন্ট দেখতেছে না? আগে সবার আগে যে পয়েন্ট টু পয়েন্ট দেখান, এখান থেকে এভাবে হলো না তো। আপনি আরেকটু দূরে যান যাতে দুইটা পয়েন্টে আমার হাতের দিকে মানুষ দেখে, এই পয়েন্টটা দেখতে পারে, এই পয়েন্টও দেখতে পারে, দুটা পয়েন্ট দেখলো। এবার দেখেন এতক্ষণ কিভাবে ভিডিও করছেন আল্লাহ। এই দেখেন এবার এই পয়েন্টের থেকে রিল্যাক্সে জাস্ট এই যে ধরতেছি আমি, দেখেন মিলছে। এবার এখানে আসেন, দেখেন এই দুটো মিলছে। এরপরে আসেন, একদম রিল্যাক্সে। এইখানে এই কর্নারে যে সামান্য একটু গ্যাপ হয়েছে, একটু আপ ডাউন হয়েছে সামান্য, এই পয়েন্টটা যদি ধরি তাহলে এটাও কিউসি পাস। এরপর আসেন একটা সুইপ শার্ট। সুইপ শার্ট ওইটার তো যে একটু আগে বোধহয় কি করছিলাম, ও এক বাইরের সেলাই দেখতে চাইছিল। আচ্ছা ঠিক আছে, আমি যে সেলাই দেখাইছি ও বাইরের মাথা ঘুরাচ্ছে এখন, ও আশাও করে নাই যে এরকম সেলাই দেখবে। আচ্ছা আসেন, এটা কি করলাম, উল্টা করলাম। সবাই তো বাইরের সৌন্দর্য দেখে, আমি কি বলি, যার ভিতর যত ভালো সে মানুষও তত ভালো, প্রোডাক্টও তত ভালো। ভিতর ভালো হলেই ভালো। মার্কেটে অনেক মোবাইল আছে না, দেখতে অরিজিনাল আইফোনের মতো, কিন্তু ভিতরে চালানোর পরেই বোঝা যায় এটা ডুপ্লিকেট আইফোন। তা ওরকম মানুষেরও ডুপ্লিকেট আছে, সবকিছুর এরকম লো কোয়ালিটি আছে। তা আমরা এবার কোয়ালিটিটা একটু বাইরে থেকেই দেখি, ভিতর থেকেই দেখি, চরিত্র দেখি মালের। এবার আসেন দেখেন মালের সেলাই দেখেন, প্রতিটা পয়েন্টে সেলাই, সেলাইয়ের ঘনত্ব, মেশিনের স্ট্যান্ডার্ড সবকিছু আপনারা বুঝতে পারতেছেন কিনা। সুতা কাটাকাটি দেখেন, জয়েন্টটা দেখেন, পয়েন্ট টু পয়েন্ট জয়েন্ট আছে কিনা। একটু হাতটা নাড়ান তো, আমি যা যা বলি একাতে পারতেছি না, এভাবে না, এই মালটাকে এই পয়েন্টটাকে দেখান, দুইটা পয়েন্ট সেম সেম মিলছে কিনা। আচ্ছা এবার আসেন এই উপরের অংশের এই জয়েন্টটা দেখান। এবার এখানে নেক ব্যান্ডিংটা দেখেন। আচ্ছা এবার এই যে পাইপিংটা করা আছে, পাইপিং এর সৌন্দর্যটা দেখেন, এবং এখানে কোথাও লোকাল কথা হচ্ছে কুচকায় গেছে কিনা, অথবা কোথাও আঁকা বাঁকা হয়েছে কিনা সেটা দেখেন। কিরে ফোকাস পায় না কেন, ময়লা লাগছে নাকি লেন্সে? হ্যাঁ দেখেন ফোকাস পয়েন্ট ধরছে। আচ্ছা এবার দেখেন বাইন্ডিংটা দেখেন। তাহলে প্রতিটা সেলাই, সুতার মাথা থেকে শুরু করে মোটামুটি মেশিনের স্ট্যান্ডার্ড, সুতার ঘনত্ব থেকে শুরু করে সব আপনাদের দেখায় দিলাম। তাহলে এই মালটা, এরপরে যদি মালটা যদি কোয়ালিটি যদি পাস করে, তাহলে সুইং কোয়ালিটি, ফিনিশিং কোয়ালিটি সব কিছু পাস করছে। এবার হচ্ছে মেজারমেন্টের কোয়ালিটি যদি পাস করে, তাহলে এটা ব্র্যান্ডের মাল বলা যায়। এই মালে যে দাম রাখে, 2000 টাকা দাম রাখলেও এটা চলবে, কারণ বিদেশে এই মালটা কম করে হলো 4000 টাকা দাম আছে। বাংলাদেশের ব্র্যান্ডের শোরুমে যদি 2200 টাকা যদি দাম চায়, একদম হালাল। কারণ এখানে আপনার ফেব্রিক্সের কোয়ালিটি, সেলাইয়ের মান, সুতা কাটাকাটি, মানে একটা ব্র্যান্ডের যে একটা মজা, সেই মজায় মালের মধ্যে দিয়ে আছে। এবার আমার কিউসি দেখান তো মালটার। না উল্টাতে হবে না, এই উল্টাভাবেই কিউসি দেখান, মাছ বরাবর ভাঁজ করেন। সবার আগে নেক থেকে এখানে টানা দেখানো শুরু করেন।
এই পয়েন্টের থেকে নিচের পয়েন্ট টানাটানি করবেন না, মানুষের কাস্টমারদের চোখে দুলা দিবেন না, একদম রিল্যাক্সে, ছোট হলে ছোট, বড় হলে বড়, আবার টানছেন। আমি যদি ভিডিওটা দেখতাম তাহলে আমার বিশ্বাস হইতো না, মনে হইতো হাত দিয়ে টানছে। দেখি ছাড়েন, ছেড়ে দেন, রিল্যাক্স করেন। দেখি আপনি এই জায়গাটা একটু হাত দেন, এই জায়গাটা এরকম আঙুল দিয়ে চাপ দিয়ে ধরেন। ভিডিওর মধ্যে মানুষকে স্বচ্ছতা দেখানোর সিস্টেম আছে, সিস্টেমটাকে বুঝতে হবে। এই যে ঝাঁকা দিলাম, এই যে পয়েন্ট টু পয়েন্ট ধরছি, চারটা একদম সমানভাবে এসে চারটা মিশছে, এই আসছে। এরপরে এখান থেকে যে রিল্যাক্সে ঝাঁকা দিয়ে ফেললাম, এবার দেখেন পয়েন্ট টু পয়েন্ট জিনিসটা মিলছে। এবার এখান থেকে একদম রিল্যাক্সে, একদম রিল্যাক্সে, রিল্যাক্সে, দেখেন একদম পয়েন্ট টু পয়েন্ট মিলছে, পয়েন্ট টু পয়েন্ট মিলছে। একটু সরাই দেন, এই যে এবার নিচে এটাও মিলছে, এটাও মিলছে। এরপর এখান থেকে ওই পয়েন্টও মিলছে, ওখান থেকে এই পয়েন্টও মিলছে। তাহলে মাল এটা 100 কিউসির মাল, তাহলে এটা হাই ব্র্যান্ডের মাল এটাকে বলা যেতে পারে। কারণ সেলাই, ফেব্রিক্স, কিউসি এতটা নিখুঁত হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যখন 25,000 30,000 টাকার মূল্যের বেতনের খুব দক্ষ, মানে কাজে অরিজিনালি দক্ষ এরকম স্যাম্পল ম্যান দিয়ে যখন কাজ করবেন, তখনই শুধুমাত্র এই প্রোডাকশন উঠবে। তাছাড়া ওই গণদরে কস্টিং কমায় মাল বানাইলে ওইটা মনে করেন যে, এই যে ব্র্যান্ড দেখছেন না, কত ব্র্যান্ড, এই ব্র্যান্ড তো অনেকে পরেও নাই বোধহয়। এই যে ব্র্যান্ডের এই যে মাল 1100-1200 টাকা দিয়ে পোলো কিনে মানুষ ব্র্যান্ডের শোরুমেরতে, এরকম ন্যাংটা মাল হবে, খয়রাতি মাল হবে। এরকম খালি বডি দাঁড় করানো আর সৌন্দর্য দিয়া খয়রাতি মাল হবে। আর আপনারা তো জানেন খালি সাইডে বোধহয় একটা লেভেল, এরকম একটা ফ্ল্যাগ লেভেল থাকলে সেটা ব্র্যান্ড কয়। এই গোড়ার ডিম জানি তারপরে ব্যবসায় নামছেন আপনারা। এখন কোশ্চেন হলো, ব্যবসা করার জন্য কি এরকম খয়রাতি মাল বানাবেন নাকি কোয়ালিটি মাল বানাবেন? যদি খয়রাতি মাল বানায়, যদি লোকালি যদি কাজ করতে চান, তো অন্তত জুবাইদ ভাইয়ের কাছে তো আসার দরকার না। আপনার বাড়ির পাশে যেসব বস্তি মার্কা ফ্যাক্টরি আছে সেই সব জায়গাতে এরকম বডি খালি দাঁড় করায় নিয়ে বেচতে থাকেন, অযথা আমার সময় নষ্ট করার দরকার নাই। আর যদি চিন্তা করেন না, বাংলাদেশে এটা ছেলে হোক, মেয়ে হোক, বাচ্চা হোক, জিন্স হোক, যা হোক, একটা ব্র্যান্ড দাঁড় করাবো। দেখি একটা জিন্সের প্যান্ট দেখি তো, একটা ভিডিওতে বোধহয় প্যান্ট দেখছেন, দেখি এটা কোয়ালিটি, দেখেন এখান থেকে মালটা খালি এই যে পয়েন্ট টু পয়েন্ট একটুখানি বসান, এত ভারী জিনিস আমি ধরতে পারতেছি না। এটা 17 আউন্স। এই হলো মালের কিউসি। কোথাও ওভারল্যাপিং দেখতে পাচ্ছেন? ওভারল্যাপিং মানে কি, নিচের পার্ট উপরে চলে আসছে, উপরের পার্ট নিচে, এটাকে বলা হচ্ছে কিউসি, কোয়ালিটি। অর্থাৎ একদম সব জায়গা থেকে শুরু করে, সব জায়গা থেকে শুরু করে, এই যে পার্টের দিকে তাকান, এই পার্টের দিকে তাকান, এমালটা আয়রন হয় নাই, এটারে ধরেন, হ্যাঁ ধরেন, এই যে আয়রন করলেই এই ভাঁজটা চলে যেত, আয়রনই করেন। এত মোটা মাল স্টিম দিয়ে আয়রন করবে না, করে গোড়ার ডিম দিয়ে আয়রন করেছে। আচ্ছা, এবার ডিস্টেন্সগুলো দেখতে থাকেন, সৌন্দর্যগুলো দেখতে থাকেন, লাইভ যে ফ্লেভার, লাইভ মানে জীবন্ত, সে ফ্লেভারটা দেখতে থাকেন। অনলাইনেতে আমেরিকান ইগল, জ্যাক অ্যান্ড জোন্স, কত গোড়ার ডিম আপনারা দেখেন। খানস গ্লোবালের বানানো একটা প্যান্টের সৌন্দর্য দেখেন, একটা সৌন্দর্য দেখেন। তো এই প্যান্ট বানায় বিদেশে নিয়ে ভালো দামে বিক্রি করবেন, 2 টাকা কামাই করবেন। নিজের ব্র্যান্ডের শোরুমে বিক্রি করবেন, 1000 টাকা কামাই করবেন। কিন্তু আপনাদের ব্রেনের মধ্যে এটা নাই। আপনারা কোন জায়গায় কত কমের মধ্যে একটা বডি হয় কিনা। সেদিন যেমন এক ভাই, মনে করেন কথা বলতে বলতে পারলে, আমার এমনি অসুস্থ, আমি হাই অ্যান্টিবায়োটিকে, আমার ব্রেন থাকে সবসময় মেজাজ খিটখিটে, মানুষের সাথে কথা বলতে মেজাজ খারাপ হয়ে যায়। আজকে অনেক ধৈর্য ধরে আপনাদের সাথে, তারপরে তো সহ্য করতে না পারে মাঝে মধ্যে গালাগাল চলে আসতেছে। তো 1 ঘন্টা কথা বলার পরে সে লাস্টে 200 টাকার জিন্সের প্যান্ট খোঁজে। তা আমি যথেষ্ট চেষ্টা করছি ভদ্র ভাষায় তার বিদায় দিয়ে মাফ চাওয়ার, যে ভাই আমার একটু মাফ করেন, একটু মাফ করেন। আর এই যত প্রোডাক্ট দেখতেছেন, বাংলাদেশে কোনো গার্মেন্টস এখন 5000 পিসের নিচে প্রোডাকশন করবে না, তারপরে 2000, তারপরে আমরা করে দিচ্ছি 1000। আর এর নিচে কেউ যদি অর্ডার করতে চান,
দরকারই নেই, আমাদের নাম উচ্চারণ করারই দরকার নাই। এটা 14 আউন্সের জিন্সের প্যান্ট, এটা আমেরিকান ইগলের ডেমো করা হয়েছে। দেখেন ওয়াশের মজাগুলো দেখেন, ইফেক্ট গুলো দেখেন। এর একটা কাপড় ধরলেই ফ্লেভার চলে আসে শরীরের মধ্যে। একটা কাস্টমার কেনার সময় তার কলিজাটা ভরে যায় যে একটা জিনিস কিনছি। তাহলে একটা কাজ করেন তো, দিই আর একটা জিনিস দেখাই, মা বোনদের একটু উপকার হোক। এই মনে করেন যে নিচের এই যে ভিডিওতে দেখা যাবে কোনটা, গোলাপিটা বের করেন, গোলাপিটা বের করেন। এই যে মা বোনরা যে আপনার লেডিসের এই যে কাপড় টাপড় কিনে দোকানদাররা যে বেচে, মা বোনরা বলতে পারে যে আপনি তো খালি ছেলেদের জামা কাপড়ই দেখাইলেন, আমাদের জন্য তো কিছু দেখাইলেন না জোবায়েদ ভাই। আচ্ছা আপাদের জন্য দেখাই দিই। এই ড্রেসটা কামরাঙ্গীরচরে একটা ভালো মানের একটা কারখানা, মানে ওখান থেকে কিছু কাপড় এনে আমি বিক্রি করছিলাম। তো ওখানে সবচেয়ে ভালো কাপড়, ওখানে সবচেয়ে ভালো যে ফ্যাক্টরিটা তাদের কাপড়, এবং এটা খুব চলছিল, এখনো চলে, এটা এখনো চলে। এটা পরলে একটা লাক্সারি অথবা একটা গর্জিয়াস লাগে একটা মেয়েকে। তো বোধহয় অল্প কয়টা কাপড় আছে বোধহয়, আর তো ওই বাকি সব গুজরাটের থেকে আনা গুজরাটের দামি কাপড়। আচ্ছা এবার আসেন, আমাদের দেশে টেইলারেও একটা মাল বানালে সবার আগে যে সমস্যাগুলো হয়, নম্বর হচ্ছে এই যে এমব্রয়ডারিগুলো, এটা তো কমের মধ্যে বডি দাঁড় করায়, এ সব পলিশটা সুতা কইতে গেলে। হ্যাঁ, কিন্তু ওই নাম হইছে নেট, নাম হইছে নেট, এই যে নাম হইছে নেট, প্রচুর চলে। কিন্তু কোশ্চেনটা হলো এই যে এমব্রয়ডারিটা করা, এই এমব্রয়ডারিটা কত গুণগত মানসম্পন্ন। যখন আমরা বিশ্বমানের মানের কথা বলি তখন সেগুলা আসলে এই যে সেলাইটা করা, এই যে এমব্রয়ডারিটা করা, দেখি এই যে হাতাটা একটু খুলে দেখান দি, হাতাটা দেখান। আচ্ছা এই যে এই পার্টটা যে বের হয়ে আছে, এটা তো খয়রাতি পার্ট, এটা তো ফকিন্নি। এই যে জায়গাটা, এটা সুন্দর করে, আপনি কি আমার কথা বুঝতেছেন না? আমি বুঝলাম না। এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে ফকিন্নি পার্ট। কারণ আপনি যখন এরকম একটা কাপড় পরে থাকবেন, কথা এটা একটু খোলেন, পরে থাকবেন, আর এইখানে যখন ওইরকম একটা পার্ট যখন বের হয়ে থাকবে, তখন আপনি হাত উঁচু করে যার সাথে কথা বলতে যাবেন, সে আপনার হাতের দিকে তাকাবে আর আপনারা চিন্তা করবে তো সেটা খয়রাতি মাল পরা। চকচকে যাই করুক না কেন বুঝবে এটা খয়রাতি মাল। কারণ এই যে এরপরে দেখেন তারা কিভাবে কম কস্টিংয়ে মাল বানায়, যে একটা কাপড় পিঙ্ক কালারের, তার মধ্যে সাদা রঙের সুতা মেরে দিছে, সুতা দিয়ে সেলাই করে দিছে, কালারটাও ম্যাচিং করার প্রয়োজন মনে করে নাই। ওভারলকের মাথার এই সুতাটা যেভাবে কেটে সুন্দরভাবে ভাঁজ করতে হয় তাও নাই। এরপরে প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট সেলাই যদি দেখাই, বাংলাদেশের টেইলার্সের যে অবস্থা দেখেন, এই প্রতিটা পয়েন্ট হয় ফোল্ডার দিয়ে ফোল্ডার লক করে দিতে হয়, না ওভারলক করতে হয়। দেখি এখানে টাক করতে হয়, এই জায়গাটায় বাইরের পাশটাকে দেখেন আপনি, আমি কোন কোন পয়েন্টে কথা বলছি সেই পয়েন্ট অনুযায়ী সেই জায়গাটা একটু তুলে ধরেন। হয়তো বা আপনি আমার সঙ্গে ভিডিওতে কাজ করেন তো আগে, এই জন্য আপনার একটু বুঝতে সমস্যা হচ্ছে, এটা সমস্যা না, একবার করলেই বুঝতে পারবেন। এই যে এই পয়েন্টটা ডেফিনেটলি যদি আপনার টাক করার বারটেক মেশিন নাও থাকে, দামি মেশিন নাও থাকে, তারপরে এখানে ডাবল স্টিচ মারতে হবে অথবা বারটেক মারতে হবে, যদি বারটেক মেশিন থাকে, যাতে এই সেলাইটা কোনোভাবে ছুটে না যায়। তারপরে এই যে ভিতরের পাশে এসে যে কাপড়টা যে গ্যাদারিংটা হয়েছে আর এই যে অবস্থা হয়েছে, এর তো একটা নারীরে 40 জন দর্শন করলেও বোধহয় সে নারীর শরীরের এত খারাপ অবস্থা হয় না। বাংলাদেশে যতগুলো এই টেইলারিং, তারপরে যে যত ব্র্যান্ড ট্র্যান্ড যা শোরুমে বিক্রি হচ্ছে, তার মধ্যে এটা বেস্ট। সে বেস্টের অবস্থাই আমি আপনাদের দেখাচ্ছি। আপনার প্রয়োজনে আপনার ঘরের, আপনার সিসি করার দরকার নেই যে জোবায়েদ ভাই এই মালটা বিক্রি করতেছে, এই মালটা তো খারাপ, সিসি করার দরকার নেই। এই যে মালটা দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশে যত প্রোডাক্ট আছে তার মধ্যে বেস্ট হয়েছে বলে আমি কিনে নিয়ে আসছিলাম, আমার টাকা খরচ করছি, না বুঝে করি নাই। কিন্তু আপনি যে মালটা দামে বিক্রি করেন 2000, 4000, 6000 করে, সেই মালটা খালি উল্টাইতে থাকেন, আর এই ভিডিও পয়েন্ট টু পয়েন্ট যা যা দেখাচ্ছি তাই দেখতে থাকেন।
এরপরে আপনি বুঝতে পারবেন যে আপনি কি মাল নিয়ে ব্যবসা করতেছেন না বাল নিয়ে ব্যবসা করতেছেন। একটা টান দিছে, সেই টানটাও দেখেন কতবার কত জায়গায় ঢেউ খেলে গেছে। তাহলে ওই যে ওই টেইলার্সে যেসব এমপ্লয়ি যখন রাখতে চায়, নাম হয় মাস্টার, স্যার এত বেতন না হলে কাজ করব না, এত মানে পার্ট আছে, এত বেতন না দিলে কাজ করব না, মাসের 5 তারিখের মধ্যেই বেতন হইতে হবে। মাল যখন বানাইতে দিবেন তখন তারা মাল না বানায় ওই মাস্টার নামের আসুদা মাল এই বাল বানায় থুয়ে দিবে। তা আমার কাছে আসলে তো 2টা লাথি মেরে আগে সবার আগে বের করে দেবো, খানকির বলা মাস্টার চোদাইছে শুয়োরের বাচ্চায়। এত বেতন ছাড়া কাজ করবি না, এই করবি না, সেই করবি না, তা তোর মাল এরকম এই সেলাই এরকম যমুনা পদ্মা ব্রিজ, পদ্মা সেতু, পদ্মা নদী, যমুনা নদী, তিতাস নদী, এরকম নদী হয় কেমনে? আরে লাত্তি মেরে বের কর, গাটা ধরে বের কর চোদানি বলারে। বালের মাস্টার হয়েছে 20 বছরের কাজের অভিজ্ঞতার মায়ের চুদি শুয়োরের বাচ্চা। ভাই আমার ভাষা টাষা কিন্তু একটু খারাপ, কেউ কিছু মাইন্ড করেন না। কারণ আমার কথা হলো এই মালটা আর যদি মাত্র 50 টাকা বেশি খরচ করে ভালো একটা ওয়ার্কারের কাছে যদি দেওয়া হতো, তাহলে এই মালটার যে সৌন্দর্য যা দেওয়া হয়েছে, যে ম্যাচিংটা দেওয়া হয়েছে, যে লাক্সারি যে ফিলটা আনা হয়েছে, সেই জিনিসটা তো একটা লাক্সারি ব্র্যান্ডে পরিণত যায়। এখন এই মাল 3000 টাকা 4000 টাকায় বেচা যায়, মালটা মিনিমাম 10,000 টাকা বেচা যেত মাত্র 100-150 টাকা বেশি মজুরি খরচ করলেই। কিন্তু সমস্যা হচ্ছে এই ওয়ার্কারদের, আর তার চেয়ে বড় সমস্যা আপনাদের মতো আপনার ব্যবসায়ী এবং ক্রেতাদের, যে কমের মধ্যে ভালো। ভাই এখন ভালো দিয়েও ভালোটা পাওয়া যাচ্ছে না। আর আপনার কমের মধ্যে এই যে ইলাস্টিকটা বেড়ে আছে, এটা কিভাবে বেড়ে আছে? ইলাস্টিকটা তো ঢেকে ফোল্ডিং হয়ে যাবে। টান দেন তো দেই, চটচট করে ফাটে নাকি? ওই যে চটচট করা শুরু করে দিচ্ছে, দে আরো টান দিয়ে ধরেন। এই যে 2টা চট করলো, মানে 2টা সেলাই কাটলো, ধরেন আর একটু টান দিয়ে ধরেন। দাঁড়ান, ছাড়েন না, আমার একটু কথা অথবা আমার ভাবগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এরকম ধরে থাকেন, চটচট করে 2টা ফাটছে, এই দেখেন সেলাই ফেটে গেছে, দেখছেন? এই যে এখানে সেলাই ছিল, টান দিছে, চট করে এই সেলাইটা ফেটে গেছে, এখানে ফেটে গেছে। অর্থাৎ এটা হচ্ছে নারী শালীনতা কাপড়। নারী শালীনতা কাপড় কেমন? পরে বের হবেন, বের হওয়ার পরে সব খুলে টুলে যাবে, জোবাদ ভাই যদি সামনে থাকে আপনার শরীর মুড়ি সব দেখতে পারবে। আল্লাহর ইচ্ছা মনের একটা স্বাদও মিটে গেল, লাগলো না যে ভাই কাপড় খোলেন। তাহলে এরকম বদমাশ সেলাই, সেই সেলাই এইসব কাপড়ে দিয়ে তৈরি করা হচ্ছে। এরপরে কাপড় পরবেন, আজকালকার যুগের মেয়েরা তো এমনভাবে বসে তলমল সব দেখা যায়, কোনো শালীনতা মালিনতা নাই। 2 দিন পরে এইসব সেলাই খুলে যাবে। তো এটা তো জোবাদ ভাইয়ের জন্য ভালো, না চাইতে সব খুলে দিল। তা আপনারা ওই ভাব মারেন একটা কাপড় পরে, আর একটু ওই 300 টাকার পার্লারে যে আর একটু ওই খড়ং খড়ং শব্দওয়ালা জুতো পরে হাঁটতে থাকেন ঘোড়ার মতো, আর চিন্তা করেন যে মুই যে কি হনু রে, আমার যেন কত ভালো দেখা যাচ্ছে, আর মুই যে কি স্মার্ট রে, আমার যেন কত স্মার্ট দেখা যাচ্ছে। বেসিক্যালি যে কাপড়টা পরছেন, এই কাপড়টা যে আপনি যে রুচিতে কিনছেন, আপনি নারী হইতে পারেন, আপনি আমার মাও হইতে পারেন, জন্মদাতা মা, কিন্তু আপনার মতো আবাল আর বোকাচোদা দুনিয়া একটাও নাই যে নিজের ব্যক্তিত্ব বুঝে না। দেখে এটা খুলেন, পায়জামা খুলেন, আপনি তো আনম্যারিড, পায়জামা খুলতে পারবেন কিনা জানি না। এ দেখেন এখানেও সুন্দর করে টাক করে কিন্তু জানা জিনিসটা লাগানো থাকা কথা ছিল। এটাও কোনো সৌন্দর্যের পর্যায়ে কোনোভাবেই আসে না। তো আমাদের সমাজে যত বাচ্চাদের কাপড় বলেন, সবচেয়ে বড় ব্যবসার ধান্দা অথবা সাধারণ মানুষ ঠকে হচ্ছে উঠতি বয়সী মেয়েদের কাপড়ে। এই কাপড়গুলো খালি এরকম সৌন্দর্য দাঁড় করায় দিয়েই আপনার বিক্রি করা হয়। আর লাইটিং যদি ভালো হয়, দেখি এই কাপড়টা একটু ধরে একটু ঝাঁকা ঝুঁকা দেন তো দেখি। এই যে জায়গাটা গোল্ডেনের মতো একটা লাইট আছে, দেখি এই লাইটের পরে। ভাই আপনার তো আসলেই আমার কথা বুঝেন না বোধহয়। আপনি যদি ওই জায়গায় যে ওইখানে যদি দেন, তা মানুষ এই আলোতে কি দেখবে? আপনি ওইটারে এমনভাবে ধরবেন যেন এই ক্যামেরার মধ্যে যেন দেখা যায়, সেইটা বুঝাইছি আপনারে। পায়জামার মধ্যে তো কোনো কাজ নেই, পায়জামা জাকা দিয়ে হবে কি? আপনার কইছি জামাটা ধরতে, জামাটা ধরেন নাই মিয়া, বিয়ে শাদী করেন নেই, আপনি দিয়ে হবে না, বিয়ে শাদী করতে হবে। এই যে এতক্ষণ পরে বুঝছেন। এবার দেখেন কি সুন্দর একদম ডায়মন্ডের মতো চিকচিক করতেছে না? ডায়মন্ডের মতো চিকচিক করতেছে একদম। আর এটাতে যখন আরো সুন্দর লাইটিং করে টোরে, ওই যে রেস্টুরেন্টগুলো যেমন আলো আধারি করে, ব্র্যান্ডের শোরুম যেমন আলো আধারি করে,
এ মালে তো মনে করেন সেরকম সৌন্দর্য, সেরকম চিকচিক চিকচিক, আর এটা পরলে তো মনে হচ্ছে স্যার শালা বড় লোকের মেয়ে, বেটির সাথে একটু বিয়ে করতে পারতাম। তো বেসিক্যালি এই যে কাপড়টা সব দেখেন খালি ডায়মন্ড ডায়মন্ড ভাব, সব খালি ডায়মন্ড ডায়মন্ড ভাব। বাট এইটাকে কি ব্র্যান্ডের কাপড় বলা যায় কি না? অবশ্যই বলা যায় না। কিন্তু এই যে চাকচিক্য, এই যে একটু গোল্ডেন কালারের আলো পড়লো, একটু সৌন্দর্য পড়লো, এরপর ব্যাকগ্রাউন্ডটা যদি সুন্দর হতো, এরপর সুন্দর চেহারার একটা মেয়ে অথবা এরকম একটা ডামি যদি পরে থাকতো, তা তো মনে করেন যে রাজরানীর মতো। আপা এটা 6500 মাত্র, এটা আপনার জন্য 6000 করা যাবে। আপা আপনি তো আমাদের নিজস্ব মানুষ, আপনার মেয়ের জন্য নিবেন, এটা মামার জন্য নিবেন, মামা তো মানে মা প্লাস মা, আমার মামার জন্য নিবেন, তাহলে আপু এই ভাবি অথবা আপু এটা 500 টাকা কম দিয়ে না, এই 6000 টাকা আমার ভাগ্নিকে দিয়ে দিলাম। ডায়ালগটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল ডায়ালগটা, কিন্তু বেসিক্যালি মালটা কি পাইলো? 6,000 টাকা কামাই করে দেখছেন আপনার জামাইয়ের সাথে একদিন কুত্তার মতো খাটবেন, 6,000 টাকা কামাই করতে কি লাগে দেখবেন। কিন্তু এই মালটাই যদি কোয়ালিটি করা যেত, ওই যে 200-250 টাকা খরচ একটু বাড়ায় দিয়ে, হয়তো বা এই মালটা তৈরি করার খরচ আছে 1800 টাকা, তো এই মালটা 1800 টাকা খরচ না করে এটা 2800 টাকা দিয়ে যদি কেউ যদি বানাইতো, তো মাল চোখ বন্ধ করে 15,000 টাকায় বিক্রি করা যেত, চ্যালেঞ্জ করে যে কোথায় কোন প্রবলেম ধরবেন আসেন। তো যখন প্রবলেমই যখন নাই, এটা হাই কোয়ালিটি ব্র্যান্ড, 15,000-এর নিচে বিক্রি করবে না, তাহলে আপনার 1000 টাকা খরচের বিনিময়ে মালটাতে আপনি 6,000 টাকা বেশি লাভ করতে পারতেন। কিন্তু আপনাদের ব্রেনে সেইটা কাজ করে না, আর এইটাই হচ্ছে আফসোস। আর এইটাই হচ্ছে এই 1600 ভিডিও করে আপনাদের ব্যবসায়ীদেরও শিখাইতে পারলাম না, কাস্টমারদেরও শেখাইতে পারলাম না, এইটাই আফসোস। এই জন্য মনে হয় গার্মেন্টসের ব্যবসা ট্যাবসা সব সাইডে দিয়ে বাড়ি চলে যাই, কারণ কারে কি শেখাই, কারে কি শেখাই? হুদাই আমি নিজে ব্যবসা না করে, নিজে টাকা পয়সা কামাই না করে, হুদাই আমি আমার জীবনের সময় নষ্ট করতেছি। আসেন ভাই, এটা তো আবার এই মোবাইল ওটা চুরি হয়ে গেছে, এটা তার ক্যামেরা উল্টানো জানা, তাহলে উল্টাইতাম, তাহলে আপনার কষ্ট কম হইতো। তাহলে আমার ভিডিও কিন্তু একদম র ভিডিও, আনকাট ভিডিও, কোনো এডিটিং মেডিটিং নাই। আপনাদের যাদের ভালোবাসি তাদের বকা দিয়েও শেখাই, বাসায় বাপমা বকা দেয় না, আমিও বকা দিই আপনাদের, কারণ ভালোবাসি তো। আপনারা যারা ইয়াং জেনারেশন, আপনাদের নিজের সন্তানের মতো ভালোবাসি। আর বকা জকা যা দিয়ে এগুলো নেওয়ার দরকার নেই, কারণ এগুলো ভবিষ্যতে যখন কাজে নামবেন তখন দেখবেন এসে আরো 14 গুণ বকা আপনি শিখে গেছেন। ঠিক আছে, শিখে গেছেন। তাহলে আমরা একদম তাৎক্ষণিক অবস্থায় আপনার শিখাই দিলাম যে গার্মেন্টসের ব্যবসায় আপনার মানসিকতা কি হওয়া উচিত, কেন 10 জনের থেকে আলাদা হইতে হয়। যেমন অনেকে ওই যে যেমন গাইটের মাল আমরা বিক্রি করি, অনেকে ভাই এই কুমিল্লার এই জায়গায় 20 জন ব্যবসা করে কাপড়ের, সবাই ভাই 60 টাকায় বেবি সুইটের এক একটা কাপড় বিক্রি করে। ভাই আমি যদি ভালোটা নিই, আমার কেনা দামই তো প্রায় 50 টাকা পড়ে যায়, তো 10 টাকা লাভ করে কি করব? মিয়া সবাই 60 টাকায় মাল বিক্রি করে, আপনার যে মালের কোয়ালিটি হবে সেই মালটা যদি আপনি 90 টাকায়, 110 টাকায়, 115 টাকায়, 120 টাকায় যদি বেচতে পারেন, আপনার কি লস আছে? বরঞ্চ আপনার আগে 5 বছর ধরে যে 20টা দোকান ব্যবসা করে আসতেছে, আপনি নতুন ঢুকেই সব কাস্টমার আপনার কাছে আসবে, কারণ আপনার মালটার কোয়ালিটি ভালো। সবাই ভালোর পিছনেই তো দৌড়াচ্ছে, খারাপের পিছনে তো কেউ দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছে সবাই ভালোর পিছনে দৌড়াচ্ছে, সবাই ভালোর পিছনে দৌড়াচ্ছে। তা আপনি ওই যে চিন্তা করেন যে অনলাইনে ভাইয়া 4টা টি শার্ট 1000 টাকায় বিক্রি করছে, ভাইয়া আমার যদি বানাতে 250 টাকা খরচ পড়ে, 320 টাকা একটা টি শার্টে যদি খরচ পড়ে, তাহলে ভাইয়া কিভাবে কি ব্যবসা করব? আপনার ব্যবসা করা লাগবে না, সোনাটা চেপে ধরে একটা পেটিকোট পরে ঘুরে বেড়ান। বাংলা কথা বলে দিলাম। আজকের মতো খারাপ ভাষার ভিডিও জীবনে কোনোদিন শোনেন নাই, দেখেন না, আর জুবাদ ভাইয়ের এই রূপও কোনোদিন দেখেন নাই, দেখাই দিচ্ছি আপনাদের। আমরাও ভালো জানি, খারাপ জানি। 1600 ভিডিও করে যদি আপনার কমন সেন্স যদি চেঞ্জ না করতে পারি, তো আপনার সাথে তার ভদ্র কথা বলার প্রয়োজন নেই আমার। বরঞ্চ আপনাদের হিসাব না শিখায় আমি যদি দুপদাপ কামাই করতাম, ওই যে আপনারা চিন্তা করেন জুবাদ ভাই বিপদে পড়ছে, ওনার কাছে 20,000 টাকা পাই, তাই দিতে পারে না, অসুস্থ হয়েছে 4 দিন ওষুধ খাইতে পারে না, উনি এত ভিখারি হয়ে গেছে। আমার তো এত ভিখারি হওয়ার দরকার হইতো না। আপনাদের এত কিছু না শিখায় যদি খালি কইতাম আমার মাল ভালো, আমার মাল ভালো, যেটা বলে যেমন আপনার ভাবিরে বাগায় নিয়েছে আমার মাল ভালো, ওরকম আপনাকেও আমি বাগাইতে পারতাম তুড়ি দিয়ে টাকার পরে বসে থাকতাম, আমার মাল ভালো। তাহলে
একদম কাট ক্লিয়ার কথা বলে দিলাম, ব্রেন উন্মুক্ত করেন। ব্যবসা, এই যে অনেকে চিন্তা করেন বাংলাদেশে টি শার্ট বানাবো, ব্র্যান্ড চালু করব, হ্যান করবো ত্যান করবো, গোড়ার ডিম করবেন মিয়া। আপনার টেন্ডেন্সি থাকবে আমি একটা আইটেম 2000 পিস বানাবো, বানায় এই মালটাই বাংলাদেশ ইন্ডিয়া, তারপরে কিছু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দরকার নেই। আমি অনলাইনে অ্যামাজনের থেকে শুরু করে কত জায়গায় পরিচিত হবে, গুগল ম্যাপের মাধ্যমে কত বাইরে খুঁজে বের করব, তারে আমার স্টক দেখাবো, দাওয়াত দিব, তারে বলবো তুমি লাইভ ভিডিও করো, এই 2000 মাল আছে, কোন মালটা ধরে তোমার কিউসি দেখাইতে হবে বলো, আমি তোমার কিউসি দেখাই দিচ্ছি। কারণ আপনি তো জানেন আপনি ভালো মাল বানাইছেন, এরপর বলেন যে আমার এই মালটা একদম ইনটেক, আমি সবেমাত্র বানায় নিয়ে আসছি, এটা কোনো স্টক লট না, তোমার লাগলে এই মালটা তুমি নিতে পারো। ওই ফরেনারই টাকা দিয়ে মাল বানাইছেন, ও ডলারে মাল কিনে নিয়ে যাবে। আপনি বানাইছেন কথার কথা $3, মানে 350 টাকায়, ও আপনার $60 দিয়ে মাল কিনে নিয়ে চলে যাবে, জায়গায় বসে 2000 পিস মাল সেল। আর আপনার এই বাংলাদেশে কিছু আইটি বোকাচোদা জন্মাইছে, ওই যে কিছু ওই যে ওই পরিমনির ভিডিও, অমুক ভিডিও ভাইরাল করতে 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 আর কয়েকটা ওই যে হাতে পায়ে ধরে ধরে কয়েকটা পেমেন্ট গেটে ওই কয়েকটা কার্ড মার্ট কি ভার্চুয়াল কার্ড মার্ট করে, ওই পারলে আপনার ওই ডলারের টাকা খায়। ও পাশে কাস্টমাররা পেজ ম্যানেজ করার নাম করে এক বেটির কি হয়েছে, আপনার ওই পেজ ওপেনের পরিচালনার দায়িত্ব নিছে বান্ধবীর ভাই। আর ওই জায়গায় যত বেটিরা ফোন দেয়, নাম্বার দেয়, মাল ডেলিভারির নাম্বার টোকাইতে থাকে ভবিষ্যতে ফ্রেম করার জন্য, পরকিয়া করার জন্য। আর ওরাই ওই ডলার বাঙাইতে একবার খায়, আর এই বুস্টের নামে আর একবার খায়। এই বালসাল আপনারা শিখছেন, বুস্টের কি দরকার আছে? আমি পারতাম না বুস্ট করতে, আমি পারতাম না, করি না তো, তাই তো মাল বেচে শেষ করতে পারি না। কাস্টমার আসলে বসতে দেওয়ার সুযোগ পাই না, মানুষ একটার পর একটা দাঁড়ায় থাকে। বুস্ট মুছে এইসব কি বাল শিখছেন আপনারা? বুস্ট সেভাবেই করতে হয় যেটা ইফেক্টিভ। এখন আপনি যে প্রোডাক্টটা উঠাচ্ছেন সেই প্রোডাক্টই তো কোয়ালিফাইড না। যেমন বলা হয় যে মানুষটা ভালো, যে ছেলেটা ভালো, ভদ্র, শিক্ষিত, ট্যালেন্টেড, সে যদি চাকরি পেতে নাও থাকে আপনি তাকে চাকরি পেতে সহায়তা করেন। কিন্তু যেটা বাদাম্মা, ওর পিছনে আপনার ওই সুপারিশ করলেও 2 দিন পরে চাকরি করে দুর্নাম করে উল্টে আবার আপনারই দুর্নাম করবে। দরকার নেই তোরা চাকরি দেওয়ার অথবা সুপারিশ করার। কারণ যার মধ্যে ট্যালেন্ট আছে, ইচ্ছা শক্তি আছে নিজের জীবনে ভালো কিছু করার, তাকে উল্টে যে উপকার করেন। তা এখন কথা হলো আপনার প্রোডাক্টের নাই কোয়ালিটি, আর কোয়ালিটি না থাকলেই তো আপনার বুস্ট করা লাগতেছে। এই যে টিভিতে এই মোবাইল কোম্পানিগুলো এত 4G 5G এত অ্যাডভার্টাইজমেন্ট কেন চলে? কারণ 1G না, 4G তো দূরের কথা, 1G পাইতে জিব্বাটা বের হয়ে যায়, আর খালি প্যাকেজ আর প্যাকেজ, যার কারণে তাদের খালি নাচা লাগে। ইভেন ইফতারির সময় কি এসে বাংলা লিঙ্ক এরকম নাচতে থাকে, তাদের সেন্স হয় না যে ইফতারির সময়টাতে এই নাচানাচি দেখলে মানুষেরও বাংলা লিঙ্কের পরে বিরক্ত হবে। সিম নিয়ে নাচতেছে, সিম নিয়ে নাচার কি আছে? একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে না যে এই বাংলা লিঙ্কের সিমটা যদি ইউজ করেন, আমি কিন্তু একদম নাম ধরে ডাইরেক্ট বলতেছি, আমার কিচ্ছু যায় আসে না। এরকম ভালো ভালো অ্যাডভার্টাইজমেন্ট বানানো যায় না যে আপনি যদি বাংলা লিঙ্কের সিমটা ইউজ করেন আপনি ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন, কারণ রাস্তার মধ্যে ইমার্জেন্সিটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে আপনি নেটওয়ার্কটা ভালো পাবেন, স্পিডটা ভালো পাবেন। এই 3টা কথা বলে একটা অ্যাডভার্টাইজমেন্ট করা যায়। আস্তে আস্তে বেশ্যা আইনে, মডেল নামের বেশ্যা আইনে খালি নাচাইতে হয় না। একটা অ্যাডভার্টাইজমেন্ট যে বানাবে এত বড় একটা কোম্পানি, সেখানে ট্যালেন্টের অভাব আছে? তাদের তো একটা পায়ের পশমের ট্যালেন্টও আমি না, সার্টিফাইড আমি না, তা তাদের ব্রেনে কাজ করে না যে আমার এই যে সিমটা মানুষ গ্রামীণের সিম, অমুক সিম, তমুক সিম সব ফেলে দিয়ে আমারটাই কেন ব্যবহার করবে? তাহলে আমি জিস্ট পয়েন্টটা খালি প্রমাণ সহ উপস্থাপন করি, মানুষ আমার সিম কিনতে বাধ্য। এগুলো হচ্ছে আফসোস। সুরের সরিষার তেলে সেমডি একটা নাচতেছে, ওই তেল দিয়ে কি সেমডি লাগাবো? বালের ভিডিও বাড়ায় সুরের বাচ্চারা। আপনি তেলটা উপস্থাপন করতেছেন, দেখান তেলটা কিভাবে তৈরি হচ্ছে, প্রমাণ দেখান সেটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা। কারণ ওই কাগজ টাকা পয়সা থাকলে বিএসটিআই সার্টিফিকেট পাওয়া যায়, অভাব নাই। সুপার শপে যে দেন, যতগুলো সুপার শপ আছে 2 নম্বর মাল আর ওই লোকাল ফ্যাক্টরির মালে ভরা। একটা পেস্ট, সেটাও কি আছে, সেটা দিয়ে দাঁত মাজলে দাঁত জোরে পড়ে যায়, 20% ডিসকাউন্ট। আপনার ডিসকাউন্টের পিছনে কেন ঘুরেন ভাই? টাকা দিয়ে, সম্পদ দিয়ে তো একটা কিছু পাওয়া যাচ্ছে না, কোয়ালিটি।
একটা মানুষ শব্দটাই পাওয়া যাচ্ছে না। আর সেখানে আপনারা 60% ডিসকাউন্ট। কই খানস গ্লোবালে কোনোদিন শুনছেন যে এত মাল আটকে গেছে 10% ডিসকাউন্ট? কারণ আমার মালে কোয়ালিটি আছে, আমার ডিসকাউন্টের দরকার নেই, বরঞ্চ মাল পড়ে থাকলে 1 বছর পরে আরো বেশি দামে বিক্রি করব। কিসের ডিসকাউন্ট? টাকা খরচ করে বানাইছি না? মানুষে বলে দিছি না এত পার্সেন্ট আমি ব্যবসা করি? শেখায় দিছি না? মানুষ এই সেম কোয়ালিটি মাল আর এক জায়গাতে বানাতো, আমি যে টাকা বানাইতে পারছি সে পারছে কিনা বানাইতে? ন্যাংটা হয়ে যাবে মাল বানাইতে। আমার এখানে আবার কিসের ডিসকাউন্ট? কোনো ডিসকাউন্ট চলবে না। আমার ইমার্জেন্সি টাকা লাগলে আরেকজনের কাছে আলাদ করবো, যে আমরা করে টাকা আলাদ দেওয়া যায়? মাল বেচে আমার টাকা বের করতে হবে কি কারণে? এ মাল যতদিন থাকবে উল্টে সার হবে। সার হবে বুঝুন তো, যেমন RX গাড়ি যার পুরনো ছিল 1 লাখ দিয়ে কিনছিল, এখন বেচতে গেলে 3 লাখ পাবে। পুরনো একটা সেকন্ড কাঠের ফার্নিচার যদি ঘরে থাকে এটা বেচতে যান ডাবল দাম পাবেন, কারণ ওর একটা কাঠ উঁচু করতে গেলে জান বেড়ে যায়। তো বিষয়টা হচ্ছে সেইটা, যে আপনার যে জিনিসটা আছে অথবা যেটা আপনি তৈরি করলেন সেটা যদি কোয়ালিটি হয়, সারা বিশ্ব ওইটার জন্য পাগল হয়ে আছে। আপনার মতো একটা কোয়ালিটি ছেলে অথবা কোয়ালিটি মেয়েরে পাওয়ার জন্য আর একজন মানুষ অলরেডি 50 জনকে খুঁজছে ঘটকের মাধ্যমে, অলরেডি 50,000 শেষ। এরপরে তাবিজ কবাজ করতে যে হুজুরও 20,000 টাকা দিছে যে আমার ছেলের কপালে যেন একটা ভালো মেয়ে জুটে, অথবা আমার মেয়ের কপালে যেন একটা ভালো ছেলে জুটে। অলরেডি 70,000 শেষ। কি কারণে? সমাজে কি শরীর নাই, মানুষ নাই, সার্টিফিকেট নাই? সেটা খুঁজতেছে না, খুঁজতেছে এমন একটা ভালো ছেলে অথবা মেয়েকে যা দিয়ে বংশের সুনাম রক্ষা হবে এবং সংসার স্থায়ী হবে এবং সেখান থেকে সুসন্তান জন্ম নেবে। এটার কারণে লাখ লাখ টাকা বাবা মা খরচ করছে। আপনি যখন বাবা মা হবেন আপনি এরকম খুঁজতে থাকবেন। তাহলে সমাজে শরীর এবং সার্টিফিকেট নামক, আর এই পার্লারের সৌন্দর্য নামক, তারপরে স্টাইলের দাড়ি নামক বহুত কিছুর অভাব নাই, কিন্তু এগুলো সব বস্তি প্রোডাক্ট। এগুলো জীবন তৈরি করে না, জীবনের শান্তি দেয় না, জীবনের উন্নতি দেয় না। তাহলে এই যে অপ্রয়োজনীয় গার্মেন্টসের কিউসি শেখাতে যতগুলো কথা বলছি, আপনার গার্মেন্টস তো গার্মেন্টস, আপনার ব্যবসা, আপনার লাইফ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তার কিউসি পর্যন্ত আপনারা শেখাই দিলাম। তা হাত জোর করে বলবো যে এর মধ্যে যে খারাপ যে ভাষাগুলো আছে অথবা যে বিষয়গুলো আছে সেগুলোকে ওভারটেক করবেন। যেটা শেখাইলাম সেটাই শুধুমাত্র শিখবেন এবং সেটাকে অভ্যাসে পরিণত করবেন, সেটা ব্রেনের মধ্যে পরিচালিত করবেন। পৃথিবীতে কোনো বই জন্ম নেয় নাই জোবায়েদ ভাইয়ের বাস্তবসম্মত কথার মতো কোনো কথা আপনার ব্রেনে ঢুকাই দিতে পারে। বই পড়ে কোচিং করে শিখতে পারবেন না। আবার বাবা মা ভাই বোন জড়তার কারণে, লজ্জার কারণে অনেক কিছু এত নগ্নভাবে অথবা গভীরভাবে আপনাকে উপস্থাপন করে দেওয়ার মতো পরিবেশ ঘরের মধ্যেই তৈরি হবে না। তাহলে আপনার দরকার ছিল একটা বেস্ট ফ্রেন্ড, বন্ধু, যে আপনাকে সবকিছু হাতে কলমে আঙ্গুল দিয়ে দিয়ে বুঝায় দেয় যে এই কারণে এই জিনিসটা। আশা করি আমাকে ভাই অথবা বন্ধুর মতোই দেখবেন এবং ভাই এবং বন্ধুর মতো করেই আমার এখান থেকে আপনারা শিখবেন। আর আমার এখান থেকে শেখার পরে ওই 8-10 জন ব্লগারের মতো বলবো না যে এই খানস গ্লোবাল আর জোবায়েদ ভাই পৃথিবীর সবচেয়ে ভালো মাল বানায় এবং ব্যস্ত থেকে নিয়ে আসে। এই বালের আলাপ জোবায়েদ ভাই করে না। জোবায়েদ ভাই অনেকবার করে বলে দিছে আপনাদের যে সবকিছু শেখেন, জানেন, এরপর আপনার আত্মীয়, বন্ধু বান্ধব অথবা এলাকার মধ্যে যদি দেখেন কত জায়গা থেকে এরকম ভালো কিছু করতে পারছেন, সবার আগে তাকে দেন। কারণ আত্মীয়, বন্ধু বান্ধব এবং প্রতিবেশীর একটা হক আছে ইসলামে, হকটা আদায় করার চেষ্টা করেন। এরপর যদি সব জায়গা থেকে ব্যর্থ হন আর জোবায়েদ ভাইয়ের পরে যদি আস্থা থাকে তাহলে আসতে পারেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি আপনাদের জন্য কি সহযোগিতা করতে পারি। আমরাও মানুষ, আমরাও ব্যাঙের ছাতার মতো ছোট্ট কোম্পানি, আমাদেরও নুন আনতে পান্তা ফুরায়, আমাদেরও 5 দিনের প্রোডাকশন 30 দিনে হয়ে যায়, কিছু করার থাকে না। কারণ অভাবে থাকলে এদিকে নুন আনতে ওদিকের পান্তা ফুরায়, ওদিকে নুন আনতে এদিকের পান্তা ফুরায়। এত সহজ করে নিজের পরিচয় কেউ দিবে না এই পৃথিবীতে, আমি দিয়ে দিলাম। তারপরে যদি ভালো লাগে আসবেন, খুশি হব আর চেষ্টা করব উপকার করার। সবাইকে ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কেউ যদি দেখেন এবং আপনার পরিচিত ভাই ব্রাদার যেখানে আছে সেটা যদি শেয়ার করেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। গ্যারান্টি দিয়ে বলছি, লাইফ চেঞ্জ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।